বিশ্বাস ভঙ্গকারী চোর এবং মদ্যপ মাতাল বিশ্বাসের অপব্যবহার করে ভানু প্রতাপ বর্মনের আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করে। শুধু এতেই ক্ষান্ত হন না, এমনকি তাকে খুন করে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন। এই সমস্ত মানুষ সমাজের কলঙ্ক। তার জন্য আমি আদালতের কাছে চরম বিধান প্রার্থনা করছি। উনি একজন চোর, চোর, চোর। তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, শেষে তুমি চুরি করলে। তুমি একটা চোর। বিশ্বাস করো, আমি চুরি করিনি। শুধু তাই নয়, তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাবাকে পর্যন্ত খুন করতে চেয়েছিলে। তুমি একটা খুনি। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। বুঝে গেছি, এই সমাজের কাছে ভালো মানুষ সেজে থাকা তোমার তো অভিনয়। অভিনয়? হ্যাঁ অভিনয়। তুমি আমাকে হারিয়ে দিলে অশোক, আমি হেরে গেলাম। মিথ্যা হয়ে গেল তোমাকে ভালোবেসে বিয়ে করা। মিথ্যে, মিথ্যে, না না বাবা, বিশ্বাস করো, আমি আজও তোমাকে আগের মতো ভালোবাসি। তুমি বিশ্বাস করো, তোমার কাছ থেকে আমাকে দূরে ছড়িয়ে রাখার জন্য এটা একটা গভীর চক্রান্ত। আমি একটা চক্রান্তের শিকার। ধর্মবতার বিশ্বাস করো, এই 3 লক্ষ টাকা আমার ব্যাগে কি করে এলো আমি জানি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমাকে বোঝার চেষ্টা করুন। বাবু, অশোক বাবু, কি হয়েছে আপনার? আপনি চিৎকার করছেন কেন? কই কিছু হয়নি তো। তাহলে আপনি চিৎকার করে উঠলেন কেন? চিৎকার করলাম হবে হয়তো। জানেন স্যার, মাঝে মাঝে আমার অতীতে এসে আমার মনটাকে নাড়া দিয়ে যায়, বলে চোর। তখন নিজেই হয়তো নিজের মনে অজান্তে নিজের সঙ্গে কথা বলি। আবার জানেন স্যার, মাঝে মাঝে আমার বিবেকটা বিদ্রোহ করে ওঠে, বলে অশোক তুই চুরি করিসনি। তখন আমি বিবেককে বোঝাই, তুমি বললে কি হবে? এই সমাজের কাছে, তোমার স্ত্রীর কাছে, তোমার বন্ধু বান্ধবের কাছে তুমি একজন চোর। শুধু তাই নয়, তুমি তোমার শ্বশুর মশাই ভানু প্রতাপ বর্মনকে খুন পর্যন্ত করতে গিয়েছিলে। তাই তো তোমার বিচার হয়ে গেল। বিচারে হয়তো আপনার 3 বছর জেল হয়েছে, আপনি জেলে আছেন, কিন্তু আপনাকে দেখে আমার যা মনে হয়েছে আপনি চুরি করেননি। কিন্তু কে বিশ্বাস করবে স্যার কথা? আজ এতদিন যারা আপনাকে ভুল বুঝেছিল তাদের ভুল একদিন ভাঙবেই। তা হয়তো সম্ভব নয় স্যার। কেন নয়? আপনি কি জানেন আজ আপনার রিলিজ ডে? আপনার সাজা 3 বছর শেষ হয়েছে, তাই তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মুক্তি, আমার মুক্তি। স্যার, আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি রাখবেন? বলুন। বাকি জীবনটা যদি এই কারাগারে কাটাতে পারি তার একটা ব্যবস্থা করে দিন না স্যার। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি স্যার। আমার মুক্তি চাই না আমার মুক্তি। কি হবে মুক্তি দিয়ে? কোথায় যাবো আমি? কি আছে আমার? কেন? আপনার স্ত্রী, আপনার জীবনপুর গ্রাম। কি ভাবছেন অশোক বাবু? ভাবছি আমার জীবনপুর গ্রামের কথা। ভাবছি আমার স্ত্রী গোপার কথা, আদর্শ ভালোবাসা যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। ব্যাস, তবে আর কি, আবার সবকিছু ফেলে সেই কাজে আবার লেগে পড়ুন। কিন্তু আমি কি পারবো স্যার? কেন পারবেন না? আপনার নাম তো অশোক। অত্যাচারী সম্রাট অশোক একদিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছিলেন। ভক্তি, প্রেম তার জীবনের একমাত্র লক্ষ্য উঠেছিল। আপনি তো অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বাকি জীবনটা মানুষের সেবায় কাটিয়েছিলেন। আর আজ আমিও এক অশোক। কিন্তু এই অশোক যে আজ প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট স্যার। বাহ, দারুণ বললেন তো কথাটা। প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো? বেশ তো করুন না। না মানে বলছিলাম, আপনার জীবনের ঘটনাটা যদি একটু বলেন, কিভাবে আপনি প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট হলেন? এখনো ভোর হতে অনেক দেরি। শুনবেন? তাহলে শুনুন স্যার। বিখ্যাত বিজনেসম্যান ভানু প্রতাপ বর্মনের একমাত্র মেয়ে গোপা বর্মন আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু ভানু প্রতাপ বর্মন কোনোদিন এই বিয়েটাকে মেনে নেননি। সেদিন রাতে যেন আমি ছড়িয়ে দিল ওদের আকাশে, ওদের আকাশে। শিহরণ লাগে, গঙ্গা জড়ানো চোখে
শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণ পবন ধারে সুরভি বাতাসে, দক্ষিণ পবন ধারে সুরভি বাতাসে, কে যেন আবির ছড়িয়ে দিল ওরে আকাশে, ওরে আকাশে, কে যেন আবির ছড়িয়ে দিল। কে বাত সত্যি দিদি, একেবারে ফাটাফাটি। তোর গানের গলা খুব ভালো, একেবারে জমিয়ে দি। প্রথমে ভেবেছিলাম বাবার সাথে আসবো না, এখন ভাবছি না এলে ভুল করতাম। এখানে তোর মতো একজন দিদি তো পেয়েছি। রূপম, হ্যাঁ দিদি, যে আমাকে বোঝে, আমার আবেগের দাম দেয়। দাম তো তুই আমাকে দিয়েছিস ভাই, তাই তো দিদির মতো আমাকে এত ভালোবাসিস। আর আমিও তোর মতো একটা ভাই পেয়েছি। আজকাল কেউ ভালোবাসার দাম দেয় না দিদি। এই সমাজ ব্যবস্থায় ভালোবাসা শিক্ষার কোনো মূল্য নেই, অর্থই শেষ কথা। তাই তো এত চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলাম। চাকরির জন্য তোকে আর ছোটাছুটি করতে হবে না। বাবাকে বলি আমি তোর চাকরির সব ব্যবস্থা করে দিচ্ছি। তুই শুধু মন দিয়ে গান গেয়ে যা। গানই হচ্ছে মানুষের মনে দুঃখ যন্ত্রণা সব ভুলিয়ে দেয়। আর তুই কি বিরহের যন্ত্রণা ভোলার জন্য গান গাস? না মানে জামাইবাবু তো বাড়িতে থাকে না, পাগল মানুষ একটা। একদম ঠিক বলেছিস। জানিস আজ 3 মাস হয়ে গেল, বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। ফোন করলেই বলবি গোপাল। তুমি জানো না এখানকার মানুষগুলো কত দুঃখে আছে। কি করে কি জামাইবাবু? আরে কি একটা এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছে, সমাজ সেবা করে বেড়াচ্ছে। এবার আসুক, আর ওকে যেতে দেবো না। একদম ঠিক কাজ করবি, তবে আমার মনে হয় পারবি না। সিরিয়াস জিনিস একটা। পারি কি না পারি এবার এলে ঠিক বুঝিয়ে দেবো। অনেক হয়েছে, আর নয়। তবে অশোকদা কিন্তু তোকে প্রচন্ড ভালোবাসে। ধ্যাৎ, ভালোবাসো না ছাই। ভালোবাসলে কেউ এতদিন ছেড়ে থাকতে পারে বল? এবার আসুক, আর ওকে যেতে দেবো না। তার আগে আমি তোকে একটা কথা বলি দিদি, শোন। তুই একটু চোখ কান খোলা রেখে কাজ করবি। মাঝে 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 আমার খুব ভয় হয়। ভয় কি? তুই তো আছিস। পারবি না? পারবি না? তুই তো দিদিকে বাঁচাতে। আমি কি পারবো? ওরা যে মানুষের চেহারা এক একটা হিংস্র জন্তু জানোয়ার। ভয় পাস না ভাই, ভয় পাস না। একটা কথা মনে রাখিস, আমি হচ্ছে এই জীবনপুরের বাঘিনী। যে আমার ক্ষতি করতে চাইবে আমি তার জীবনটা কেড়ে নেব। কেড়ে নেবো দিদি, কেড়ে নেবো। যারা তোর ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমিও ছেড়ে দেবো না। কারণ তোর ভালোবাসা আমি হারাতে পারবো না দিদি, হারাতে পারবো না। পারবো গলাই গো বাবু, পারবো গলাই। বেশিক্ষণ মই এখানে দাঁড়াতে পারবো গলাই। এখন মোকে আবার হাঁটে যেতে হইবে। কই গো দিদিমণি, কোথায় গেলে? তোমার জন্য ফুল আনছি দিদিমণি। এই বেটা, হুট করে বাড়ির মতো ঢুকে অসভ্যের মতো চিৎকার শুরু করে দিলে কেন? তা লা করে উপায় নাই গো। এখন মোকে অনেক বাড়িতে ফুল দিতে যেতে হইবে। বাজে না বইকে তাড়াতাড়ি দিদিমণিকে ডেকে দাও না গো। তা তোকে তো এর আগে বাড়িতে দেখিলে। ও নতুন কামের লোক বুঝি? তা ভাইলো মন দিয়া কাম কইরা যাও। দিদিমণি খুব ভাইলো। দেখো আবার চুরি টুরি কইরা না জানো। এই চুপ করো, তখন থেকে বকবক করে যাচ্ছে। তুমি চেনো আমাকে? কি করে চিনবে? এই জীবনপুর গ্রামে ও থুবড়া তো আগে কখনো দেখিলাই। দাঁড়াও একটু ভালো কইরা দেখি। কি দেখছো? দেখে তো চুয়ার বলে মনে হচ্ছে গলাই। তুমি? বকুল গো বকুল, ওই নদীর পাড়ে বস্তিতে মোর ঘর। এই শোনো, কানে কানে বলি, কয়দিন ধরে লক্ষ্য করছি এই বাড়িতে দুটো মোটকার মুটকি এসে উঠেছে। ও হাতের দিকে একটু লক্ষ্য রেখো। আমার বাবা মায়ের কথা বলছে। কেন কেন? ও দুটোই ঠ্যাম না। এই, ইঞ্জিরিতে গালাগাল দেবে না বলে দিচ্ছি। আর মু যদি গালাগাল দি পালাপার পথ পাবে গলাই। বস্তির কাঁচা কাঁচা খিস্তি জালক লাই তো বাছা ধান একেবারে। কে ভেবেছ? কাম ফাঁকি দিয়ে দাঁড়িয়ে থাকা। দাঁড়াও দিদিমণিকে বলে দিব, তোর কাম চলে যাইবে। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। হয় তুমি ভেতরে যাও, না হলে বাইরে যাও। আমার একটু ক্ষমা দাও। এই তো নাই নে এসেছে চাঁদ। আসল কথা কি জানো, আমি একটু বেশি কথা বলি। যাক, বুঝেছো তাহলে, এবার বিদায় হও। কেন কেন বিদে হবো কেন? এই দিদিমণি বাড়িতে আমি সেই ছোটবেলা থেকে ফুল দিই। দিদিমণি মুখে খুব ভালোবাসে। এই জীবনপুরের প্রতিটা মানুষ মুখে ভালোবাসে গো বাবু। মনিও ভালোবাসি। কাকে? এই গাকে, এই নদী, সবুজ ধান খেত, ওই যে দূরে গাছে ডালে পাখি বসে আছে, ওদের সঙ্গে মুখ কথা বলি। আর এই যে পেটেতে দেখছো ফুল, এই ফুলকে দেখি আর বলি বকুল।
করি স্বপ্ন বিক্রি করে স্বপ্ন বিক্রি করে। বাহ, বেশ, তুমি তবে ভালো গান করো। তোমার ভালো লেগেছে? এই যা, অনেক দেরি হয়ে গেল, যাও যাও দিদিমণিকে ডেকে দাও। ঠিক আছে, আমি এখন ডেকে দিচ্ছি। বাবু, ও বাবু, বাবু, যা চলে গেল। নামটা তো জানা হলো বলেই, তা জেনেও বা আমার লাভ কি? ঢ্যাংনাটা এসে গেছে, এখন কি করি? আমন কইরে কি দেখছো গো বাবু? তোকে দেখছি রে, ভেতর থেকে তোর গলা শুনে চলে এলাম। আহা, কি সুন্দর তোকে দেখতে, যেন রসে ভরা আমসক্ত। মরণ দশা, বুড়োর কথা শোনো। তুই শুধু আমার উপরটা দেখলি বকুল, ভেতরটা দেখলি না রে। কচি ডাব রে, কচি ডাব, কুচ করে কেটে দিলি শুধু জল আর জল। ডাবনা ছাই, ঝুনো নারকল। চটি যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তোর জন্য না একটা জিনিস নিয়ে এসেছি। এই নে ধর, এটা বলে না তোকে খুব সুন্দর লাগবে। দেখে দেখে, বাহ, খুব সুন্দর হয়েছে। এটা তুমি আমায় দিলে? একেবারে দিলাম। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তুমি কি ভালো গো বাবু? তুই শুধু বুঝলি বকুল, আর কেউ বুঝলো না রে। এই বকুল, আয় না, আয় আয় আয়, পাশে এসে বস। আয় না, আয়, বস বস বস। হ্যাঁ, হ্যাঁ, বস। যা বলার একটু তাড়াতাড়ি বলো গো বাবু। ওরে শালা, বাবা তো দেখছি আমার আগে লাইন 8 পেতে দিয়ে বসে আছে। সিরিয়াস জিনিস একটা, দেখি কেসটা। বলো বাবু। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। আহা, তোকে দেখে না আমি সব কথা ভুলে যাই। তোর গাল দুটো যেন পাউরুটি। পাউরুটি? মা জানতে পারলে তোমাকে পে দিয়ে আটার রুটি বানিয়ে ছেড়ে দেবে। দেবো বকুল দেবো, তোর মন আমি ভরিয়ে দেবো। আহা, ঠোঁট তো নয়, যেন খাপ খোলা তলোয়ার। এই বকুল, একটু চাকুম চুকুম হবে। ওই তলোয়ার মা তোমার পিছনে ঢুকিয়ে দেবে। দাঁড়াও, মাকে ডাকি। মা, ও মা, মা। তুই আর মতলবটা কি বলতো বাবু? কিছু না কিছু না, এমনি তোকে আমার খুব ভালো লাগে। দেখো দেখো, কেসটা দেখো। তাই তো বলি, কয়েকদিন লক্ষ্য করছি ওই ছুরি ফুল দিতে এলাই ওই রাম ছাগলটা সিংহ নাচাতে নাচাতে ঘর থেকে বেরিয়ে আসে। আজ আমি হাতে নাতে ধরেছি, আজ ওর একদিন কি আমার একদিন। একদিন যাবো বকুল, কোথায় যাবে গো বাবু? তোর বাড়ি রাতের বেলায় যাবো। তাই বুঝি? কেন গো বাবু? এমনি তোর সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করব। এ মনে বড় জ্বালা রে বকুল, এ মনে বড় জ্বালা। কিন্তু ঘরে যে তোমার বউ আছে গো বাবু। আরে বউ নয়, বউ নয়, ওটা একটা ফাটা কাশি। দিন না শুধু বেজেই চলেছে। নেহা তোকে বাড়িতে স্থান দিয়েছি। বাবু, হ্যাঁ। আর একটা ছেলেকে দেখলাম, ওটা কে গো? ও, ওতে বাড়ির কাজের লোক, নতুন ঢুকেছে। হ্যাঁ, আমি শালি বাড়ির কাজের লোক, শুনছো মা? আর তুমি ফাটা কাশি? শুনছি আজ এই ঘাটের মোড়ার সব রস আমি বার করবো। আমার না তোকে খুব মানে খুব ভালোবাসতে ইচ্ছে করে বকুল। তোর মতলবটা মু বুঝতে পেরেছি গো বাবু। দেখ বাবু, তুই যখন বলছিস হ্যাঁ। তখন মু রাজি, কিন্তু আমার লজ্জা করছে। তুই চোখ বন্ধ করে আমাকে আদর কর। ঠিক আছে, তুই যখন বলছিস আমি না হয় চোখ বন্ধ করেই তোকে আদর করব। আর একটু কাছে আয় বকুল, আমি তোর গায়ের গন্ধ নেই। একই রে বকুল, তোর গায়ে তো বকুল ফুলের গন্ধ নেই, এত তীব্র সেন্টের গন্ধ। কি নরম, কি নরম। তুমি যে আমার পরাণের প্রাণ, কাকের গান, বর্ষাকালে নদীর বান। একই, তুমি আমার চুল হচ্ছে কেন? ওরে বাবা রে, ওরে না রে বাবা, ভেবেছো? আরে না রে বাবা। আর শিবের বাবা টের পাবে না, আজ তোমাকে আমি মেরেই খেলা জমে গেছে, খেলা জমে গেছে। তুমি যে আমার, আর করবেই। ও গো তুমি যে আমার। ভালো করে সেকল দিয়ে বেঁধে রেখো গো ভাতের লোকের বউ, নইলে কোন দিন পাখি ফরত করে উড়ে যাবে। চলে গো বাবু, এবার বাকি আদরটা তোর বউয়ের কাছে খেলাও। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। আরে কি হলো কি? কাঁদছো কেন? ছি 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 ছি, এই কাজটা করতে তোমার লজ্জা করলো না? কেন? কি করেছি? হ্যাঁ, কি করেছি? সত্যি তো, কি এমন আর করছে? হ্যাঁ? আর ফুল আলি বেটার সঙ্গে ফষ্টি নষ্টি করে আবার বলছো আমি কি করেছি? বেশ করেছি করেছি,
যদি করেই থাকি বেশ করেছি। আর তুমি কি করছো এই বয়সে এই বাচ্চা মেয়েদের মতো ওই ঘাগরা টপ পরে ঘুরে বেড়াচ্ছ? বেশ করেছে পড়েছি, 100 বার পড়বো, 1000 বার পড়বো। 100 বার পড়বে, 1000 বার পড়বে। আমিও যা খুশি তাই করব। শুনলি রূপক, শুনলি? শুধু আমি নই মা, তোমরা যেভাবে ঝগড়া শুরু করেছো তাতে সারা জীবন পুরে লোক শুনতে পাচ্ছে। আমি কাউকে ভয় পাই না। আমিও কাউকে ভয় করি না। একটা চরিত্রহীন বেটা ছেলে কি দেখেছে বাবা ওর সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, আমার নাম রেখেছে লিলিমন, কয়লার খনি। আর তোমার নাম মধুরিমা। যেন নিম পাতা বোঝাই একটা ধামা। জোর খেলা চলছে, জোর খেলা চলছে। আমি কোন পক্ষ নেই, বাম না ডান, বাম না ডান। এই ধামাকে নেই তো এতদিন কাটিয়ে দিলে, আর ভালো লাগছে না বুঝি? না ভালো লাগছে না। চলে যাব, আমি চলে যাব। কোথায় যাবে? সবই তো গেছে, শেষে জামাই বাবুর বাড়িতে এসে উঠেছি। আমার বাবা বিয়ের সময় যে বরপনের টাকা দিয়েছিল সুদে আসলে ফেরত দাও, আমি চলে যাব। চলো ঘরে চলো। না আমি যাব না। আরে চলো ঘরে চলো। আমি যাব না। তাহলে তোমরা দুজনে হাতাহাতি করে মরো। এই আমি চললাম। এ তুমি কার হাতে তুলে দিলে গো বাবা? ও বাবা, তোমার কাছে আমাকে তুলে নাও গো মামি, বাবা। আর ও মামি আমার কান্নাকাটি করছেন কেন? কি হয়েছে নাকি? সুমন, তুমি এসেছো, এই দেখো না তোমার মামা। আচ্ছা সুমন, তোমাকে না কতবার বলেছি আমাকে বৌদি বলে ডাকবে। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আপনাকে আমি বৌদি বলেই ডাকবো। তা মামির হঠাৎ বৌদি হতে ইচ্ছে করছি কেন? আপনি যাই বলেন দাদা, বৌদি কান্নাকাটি করছে, বৌদির মনে কষ্ট দেওয়া কিন্তু আপনার মোটে উচিত হচ্ছে না। তোমার কষ্ট হচ্ছে বুঝি? তা তোমার বৌদিকে তুমি নিয়ে যাও না, আমি তোমাকে দিয়েই দিলাম। নিলাম, আজ থেকে আমি আপনাদের দুজনার দায়িত্ব নিলাম। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। বেশি খেলে যে বদহজম হয়ে যাবে, তার জন্য আছে ট্যাবলেট। এই টাকা আছে আছে, আপনার জন্য আছে। এই দেখুন সোনার চেন। এটা আমার। বাবা, খুব সুন্দর হয়েছে। এর আগের বারে এবার এসে আমাদের টাকা দিচ্ছিলে কেন? কারণ আমি বুঝেছিলাম আপনারা পরের দয়ায় নিন। আমি আপনাদের জামাই বাবুর দয়ায় বেঁচে আছে। আচ্ছা, আপনাদের কি বড় লোক দিচ্ছে করে না? এই যেমন ধরুন এরকম একটা বিশাল বড় বাড়ি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স। ও বৌদি, আপনার কি ইচ্ছে করে না এ বাড়ির মেয়ে গোপার মতো প্রাইভেটে চেপে মার্কেটিং করতে? এটা আমার কাছে স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন, আপনার সমস্ত স্বপ্ন সার্থক হবে যদি আমার কথা মতো কাজ করেন। বলুন রাজি কিনা? হ্যাঁ, আমরা রাজি। বলো আমাদের কি করতে হবে? এমন কিছু নয়, গোপাকে শুধু একবার ডেকে দেবেন। আমি এক্ষুনি গোপাকে ডেকে দিচ্ছি, আর সেই সঙ্গে তোমার জন্য গরম গরম এক কাপ চা করে আনবো। এলদা তাহলে কাল আমার বাড়ি। কাল সকালে তোমার বাড়িতে। রাজি রাজি রাজি, আপনারা যে আমার কথায় রাজি হবেন এটা আমি অনেক আগে থেকেই জানতাম। আরে আপনাদেরকে আমি দাবার চালে ব্যবহার করে করবো কিস্তিমাত। গোপা, তোমার দিমাগ আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব, তবেই আমার নাম সুমন সাই। ভুলিনি সেদিনে সেই অপমানের কথাটা, আমি আজও ভুলিনি। কি বলতে পারো না সুমন? তোমার আমার স্বপ্নের কথা। স্বপ্ন তুমি দেখেছিলে, কিন্তু আমি কোনোদিন স্বপ্ন দেখিনি। আমার কাছে তুমি বন্ধু ছাড়া কোনোদিনই কিছুই ছিলে না। কিন্তু প্রত্যেকটা মানুষ তার প্রিয়জনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে গোপা। ওটা তোমার কাছে শুধু দুঃস্বপ্ন, তাই এটা ভুলে যাই ভালো। কারণ অনেকদিন হলো অশোকের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ওই যে ল্যাং ল্যাং ল্যাং, তুমি আমাকে ল্যাং মেরে অশোককে বিয়ে করলে। তোমার নামটা সুমন হলে কি হবে? মনটা আসলে কু, তাই তোমার নাম হওয়া উচিত ছিল কুমন। তোমার অশোক বুঝি খুব ভালো, ওর থেকে কোন দিক থেকে আমি অযোগ্য? কি নেই আমার? তাই নিজের জায়গা ভয় যাচ্ছ, কিন্তু ভুলে গেছে যে হাজার মোটা হলেও একটা পাতির শেয়াল কখনো সিংহ হতে পারে না। গোপা, তোমার রক্তে অহংকারের আগুনটা কিন্তু একদিন নিভে যাবে, একদিন। আর সেদিন হাজার চেষ্টা করলে তোমার কিন্তু আলোর ঠিকানা খুঁজে পাবে না। তাই বলছি এখনো সময় আছে, যদি বলো আমি আগের মতো তোমাকে ভালোবাসতে পারি। কাকের গলা থেকে কে কোকিলের গান শুনতে আশা করে না? নামা বলে গায়ে চাপিয়ে দিয়ে নাকের ডগায় একটা চশমা পরালেই একটা বানরকে কেউ বিদ্যা
বিদ্যাসাগর বলে ভুল করে না। কিন্তু বানরের তো কোনো জ্ঞান নেই, হ্যাঁ, কোনো জ্ঞান নেই। যদি সেই বানরটা কোনোদিন তোমার উপর ঝাঁপিয়ে পড়ে, হাতটা সরিয়ে নাও সুমন। ঠিক আছে বাবা, ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স। আমি তোমার সঙ্গে প্রিয় মানে ওই মজা করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা তো আবার সেই আগের মতো ভালো বন্ধু হতে পারি, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে সেই চোখেই দেখি। হ্যাঁ, ঠিক আছে, যদি কোনদিন প্রয়োজন হয় আমাকে ডেকো, আজ আসি। সে কি বাবার সঙ্গে দেখা করে যাবে না? অন্য একদিন এসে না হয় দেখা করে যাবো। হ্যাঁ, সাকি চলে যাচ্ছ যে? আমি তোমার জন্য চা করে আনলাম। অন্য একদিন এসে খেয়ে যাবো মামি। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। খুব ভালো ছেলে। কতটুকু জানো তুমি ওর সম্পর্কে? এই তো কয়েক মাস হলো এখানে এসেছো। এতদিন হলো এখানে এসেছি, কই জামাইকে তো একবারও দেখতে পেলাম না। তোমার জামাই আমাকে ফোন করে বলেছে এই কয়েকদিনের মধ্যে সে চলে আসবে। তোমাকে একটা কথা বলি শোনো গোপা, পুরুষ মানুষ একটু চোখে চোখে রাখবে। মামি এসব তুমি কি বলছো কি? দেখো তোমাকে এখানে রেখে দিয়ে আবার কলকাতায় গিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম। মানে এসব তুমি কি বলতে চাইছো? বলছি কি আর সাদে এসব ঘটনা তখন হেমেশাই ঘটছে। এই তো আমার বোনের বোন, আমার বোনকে রেখে দিয়ে কলকাতায় গিয়ে আবার বিয়ে করেছে। না না, এ হতে পারে না। আমার অশোক কখনো এই কাজ করতে পারে না। আমার ভালোবাসা কোনোদিন মিথ্যে হতে পারে না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। ঢুকিয়ে দিয়েছি সুমনের কথা মতো, সন্দেহের বিষ আমি ঢুকিয়ে দিয়েছি। এবার ওদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে, আর সেটাই হবে আমার লাভ। এই তাহলে অশোক, অশোক কি সত্যি আসবে না? এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সারা দাও, এসে নাও দেখে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাধু আমার এই পুষ্প হারে। কি রে, কেলো করেছে কে রে বাবা? ও গোপা, গোপা তাড়াতাড়ি আয়, জামাই এসেছে, জামাই। কোথায় তোমার জামাই এসেছে? কোথায়? যে দেখো দিগন্ত জুড়ে কত পাখি যায় উড়ে। যে দেখো দিগন্ত জুড়ে কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারই পুষ্প হারে। অশোক, আমার মন বলছিল তুমি আজ নিশ্চয়ই আসবে। তোমার মনের অসম্ভব জোর, অতিরিক্ত আত্মবিশ্বাসী তুমি। তাহলে আমার মতো একটা বেকার বন্ডলকে কেউ ভালোবেসে বিয়ে করে? এতদিন কোথায় ছিলে অশোক? আচ্ছা উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না, এখনই কেলো হয়ে যাচ্ছিল আর কি। কেলো? হ্যাঁ, মানে তোমাকে ভেবে ওনার গলায় মালাটা পরিয়ে দিচ্ছিলাম। উনি হচ্ছে আমার মামিমা, আসামে থাকতেন, ওখানে গন্ডগোল হচ্ছে বলে কয়েকদিনের জন্য এখানে চলে এসেছে। এই মামিমা, একটু আগে তুমি কি বলেছিলে? না মানে আমি, তুমি এসেছো, আজ আমার কি আনন্দ হচ্ছে। তাহলে তোমাদের এই আনন্দের মাঝখানে আমি আর অনাহত অতিথির মতো দাঁড়িয়ে থাকি কেন? তোমরা গল্প করো, আমি আসি। যাক, এতদিন বাদে অবশেষে গোপার কথাটা মনে পড়লো বুঝি। যে মনের মধ্যে সবসময় বসে আছে, চোখ বুঝলে যাকে দেখতে পাই, কান পাতলে যার গলা শুনতে পাই, নিঃশ্বাস নিলে যার গর্বন্ত পাই, তাকে আবার নতুন করে মনে করতে হয় নাকি? থাক, আর কাব্য করে কথা বলতে হবে না। কথার মায়া গেলে তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না। এই যে তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও, তোমার যদি কিছু একটা হয়ে যায়। তুমি তো জানো গোপাল, আমার বিষয়ে আমি তেমন করে কোনোদিন কিছু ভাবিনি। জীবনে কি পেয়েছি আর কি পাইনি তার হিসেব আমি কোনোদিন মেলাবার চেষ্টা করিনি। একটা হাল ভাঙা পাল ছাড়া নৌকার মতো অতল সমুদ্রে ভাসতে ভাসতে আমি তোমার ভালোবাসার নদীতে ঢুকে পড়লাম। ঢুকে যখন পড়েছো তখন বেরোবার সব পথ বন্ধ। তার মানে তোমার আর কোথাও যাওয়া হবে না। এখান থেকে তুমি শুধু
আমার কাছেই থাকবে। তোমাদের বাড়িতে থাকা মানে তো তোমার বাবার অপমানজনক কথা সহ্য করা। উনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। এই সমাজে যার যত টাকা তার তত সম্মান। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমার থেকে তো সুমনের অনেক বেশি টাকা, তাকেই বিয়ে করতে পারতে। আমি যেটা মনে করি সেটাই করি, এটাই হচ্ছে আমার চরিত্র ধর্ম। বুঝতে পেরেছি। বড় লোকের মেয়ের ঘর জামাই হয়ে আমাকে থাকতে হবে, থাকবো, কিন্তু চ্যাটাং বুড়ি আমি সহ্য করবো না। আমার মুখের দিকে তাকিও না, তাই বলছি ওই চাকরি তুমি ছেড়ে দাও। শোনো, আমার বাবা তো অনেক সম্পত্তি আছে, সেসব তুমি দেখাশোনা করবে, তাই বলছি ওই চাকরি তুমি ছেড়ে দাও। জমিদার ফ্যামিলির ছেলে আমি। খুব ছোট বয়সে আমার মা আমাকে ফেলে রেখে চলে যায়। তারপর বাবা নিজের দোষে সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলে, হয়ে যায় পথের ভিখারি। আমার যখন মাত্র 12 বছর বয়স, তখন আমাকেও ফেলে রেখে বাবা চলে যান। তারপর থেকে শুরু হয় আমার অন্য জীবন। যেন দুবেলা দুমুঠো অন্যের জন্য আমাকে চায়ের দোকানের বাসন পর্যন্ত মারতে হয়েছে। জীবনের প্রতিটা মুহূর্তে আদর্শ মূল্যবোধ সততাকে বিক্রি করে আমাকে বড় হতে হয়েছে। তাই তো ওই অসহায় মানুষগুলোর পাশে বারবার চলে যাই। তুমি জানো না গোপা, এই ভারতবর্ষে এখনো কত মানুষ কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। শিক্ষা নেই, চাকরি নেই, বন্যায় ঘরবাড়ি সব জলের তলে চলে গেছে। তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য নয়? আর বউর প্রতি যাকে ভালোবেসে বিয়ে করলে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই, সব কর্তব্য মানুষগুলোর উপর। আচ্ছা, আমাকে ছোট করে কি পাও তুমি? গোপা, হ্যাঁ, তাই বলছি তোমার আর কোথাও যাওয়া হবে না, একাদিকে তুমি শুধু আমার কাছেই থাকবে। বেশ, তুমি যখন বলছো যাবো না। এই যে অশোক, এতদিন পরে আমাদের কথা তোমার মনে পড়লো তাহলে? না, মানে একটা বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম। কাজ? হ্যাঁ, তোমার কাজ মানে তো কতগুলো ছোট লোক উদ্বস্তু দিনে নাচানাচি করা। আপনি যে ছোট লোক উদ্বাস্তু বলছেন, তারাও কিন্তু আমাদের মতো মানুষ। তাদের এই সমাজে ভদ্রভাবে বেঁচে থাকার অধিকার আছে। থামো, আমাকে জ্ঞান দিও না। আপনাকে জ্ঞান দেওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু সবাইকে সামনে আমাদের মাথাগুলো হেড করে দেবার মতো যোগ্যতা আছে তোমার। বাবা, তুমি একটু চুপ করো না, এতদিন বাদে ও বাড়ি এসেছে। তুই থাম গোপা, একটা অপদার্থ। কি দেখি যাই ভিখিরিটাকে বের করলি কে জানে? দোহাই বাবা, তুমি একটু চুপ করো। ভিখিরি আমরা ছিলাম না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আজকে জমি জায়গা পুকুর বাগান আপনি ভোগ করছেন, সেগুলো এককাল সব আমাদের ছিল। হ্যাঁ, তোমার বাবা মদ খেয়ে সে সব বিক্রি করে দেয়। না, বিক্রি তিনি করেননি। আপনি আর সুমনের বাবা সামান্য কিছু টাকা দিয়ে কায়দা করে সেগুলো আপনাদের সামনে নামে লিখে নিয়েছেন। এই ইতিহাস, এই জীবন পড়ে সমস্ত মানুষ জানে। তুমি ভূগোলের খাতায় তোমার চরিত্রের মানচিত্রটা একটু ভালো করে এঁকো, তা না হলে হয়তো তুমি ফেল করে যাবে। ফেল। জীবনের খাতায় আমি কোনোদিন লাভ লোকসানের অঙ্ক কষি না, কষে আপনার মতো মানুষ। শুধুমাত্র সম্পত্তির লোভে তুমি গোপাকে ভালোবেসে বিয়ে করেছো, এটা আমি বুঝি না ভেবেছো? বাবা, ও নয়, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। অশোক আমার স্বামী, ওকে অপমান করা মানে তো আমাকে অপমান করা। তাই বলছি, এই মান অপমানের খেলা বন্ধ করে তুমি এখান থেকে চলে যাও, আর আমাকে আমারটা বুঝে নিতে দাও। নিজের ভালো আর বুঝলি কোথায়? হুট করে বিয়ে করে ফেললি। আমার কত আশা ছিল, ভালো জায়গায় আমি তো বিয়ে দেবো, কিন্তু অপদার্থটার জন্য সব শেষ হয়ে গেল। সব শেষ। কিচ্ছু শেষ হয়নি। আপনি যদি মনে করেন আমাকে ডিভোর্স দিয়ে গোপাল আমার বিয়ে দিতে পারেন, আর ঝগড়া নয়, কিন্তু তোমার বড় চ্যাটাং বলিগুলো আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। আমি বলছি চলো গোপা, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তুমি তো বলেছিলে তোমার কিছুই নেই। আচ্ছা, সব চলে গেল। এখন আমাদের জমিদার বাড়িটা আছে, যদিও সেটা ভেঙে গেছে। সেখানে দুটো ঘর সারি নিয়ে তোমাদের দিব্যি থাকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? মেয়েদের শ্বশুর বাড়িটা হলো আসল বাড়ি। বেশ, আমি যাব। বলো কবে নিয়ে যাবে আমায়? তুমি সত্যি বলছো? আমাকে 2 দিন সময় দাও, দুটো ঘর সারিয়ে নি, তারপর আমি তোমাকে নিয়ে যাবো। কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাড়িটা নাকি গ্রামীণ হাসপাতাল গড়বে বলে ঠিক করেছিলে, এর দিন তুমি অপর মানুষের কথা বলেছো। সবাইকার সব আশা কি পূরণ হয়? ওখানে আমি একটা প্রেমের মন্দির তৈরি করবো, আর সেই মন্দিরের ভিখারি সম্রাট হয়ে থাকবো আমি। থাকবে অশোক, তুমি আমার প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট হয়ে থাকবে। আমি সবকিছু হারাতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না অশোক। তুমি আমার ভালোবাসার আকাশে আলোর যোচনা হয়ে ফুটে থাকবে, আর আমার মনের আকাশে তুমি হবে আলোর দিশা। তুমি চাঁদে না হবে চাঁদের আলো।
সারাটি জীবন আমি তোমায় বুকে ধরে রাখবো, সারাটি জীবন আমি তোমায় বুকে ধরে রাখবো। যতই আসুক ঝড় তুফান একই সাথে দুজনে চলবো, যতই আসুক ঝড় তুফান একই সাথে দুজনে চলবো। দুটি নদী দুটি ধারা মিলে সাথে বইব, দুটি নদী দুটি ধারা মিলে সাথে বইব। তুমি চাঁদলো তবে চাঁদের আলো, ভালোবাসা দিয়ে তুমি প্রদীপ জ্বালো, আমার জীবনে তুমি গানে গানে ভরে তোলো। থাকবে শেষে তুমি তবে চাঁদের আলো, চাঁদের আলো, চাঁদের তবে চাঁদের আলো। আসছে আমার স্বপ্ন আসছে, আর আসছে আমার প্রেম, আমার ভালোবাসা। আমি এক মুহূর্ত চুপ করে ঘরে বসে থাকতে পারছি না। মনে হচ্ছে আনন্দে সারা গ্রামটা একটা দৌড় দিয়ে আসি। আর মনে হচ্ছে ওই নদীর বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। আমার প্রেম মেঘনা শহর থেকে লেখাপড়া শেষ করে আজ এই গ্রামে আসছে। দেখার জন্য না, ওকে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে। আসছে আমার মেঘনা, আসছে। আসছে কোন দিক দিয়ে আসছে? চীন ভারতবর্ষ আক্রমণ করছে নাকি পাকিস্তানের সৈন্যরা ভারতবর্ষের বর্ডার টপকে ঢুকে পড়ছে? তোমরা কেউ ভয় পেও না, চীনের চোখ রাঙানিকে আমরা আর ভয় করি না। আমরাও তৈরি। এই মেজর সত্যব্রত মুখার্জি এত সহজে তোমাদের ভারতের মাটিতে ঢুকতে দেবে না। ওই দেখো ঝাঁকে ঝাঁকে বুলেট ছুড়ে যাচ্ছে, পালাচ্ছে। আমাদের ভয়ে চীনা ফৌজ সব পালিয়ে যাচ্ছে। না সত্যদা, ওসব কিছু নয়। তবে কি ভোট আসছে? হ্যাঁ, বাঙালিদের জাতীয় উৎসব ভোট পূজা। দুর্গা পূজার 7 দিন আগে যেমন মহালয়া দিয়ে মায়ের আগমনী গান শুরু হয়, ঠিক সেই রকম ভোট পূজার 1 মাস আগে থেকে পাড়ায় পাড়ায় মাইক বাজে শুরু হয় ভোটের আগমনী গান। আর ওই মোড়ের মাথায় চায়ের দোকানগুলো হয়ে ওঠে ভোট কেন্দ্র। দূরদর্শনের পর্দায় কিছু ধান্দাবাজি মানুষের কথার জাদুতে জনগণকে বোকা বানানো শুরু হয় মানুষ নিধন যজ্ঞ। সত্যদা, এসব তুমি কি বলছো রে? ঠিক বলছি রে ভাই, ঠিকই বলছি। এরপরে শুরু হবে মারামারি, কাটাকাটি। বাঙালির রক্ত দিয়ে হয় ভোট, দেবীর পায়ে অঞ্জলি। গ্রামে গ্রামে জ্বলে উঠবে প্রতিহিংসার আগুন, আলোর রোশনাই। আর ওদিকে ভোট পূজার দেবদেবীরা একই গ্লাসে মদ খাবে। আর এদিকে তাদের মাথা মোটা চেলাগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরবে। সাবাস বাঙালি, সাবাস। যুগ যুগ জিয়া। সত্যদা, আরে ওসব কিছু না। আরে আমি বলছিলাম কি, মেঘনা আসছে, মেঘনা। মেঘনা? এটা আবার কোন ঝড় বুঝি? ওই তো আমফান গেল, বুলবুল গেল, জশ গেল, আবার মেঘনা। আবার কত নেতাদের পকেট ভরবে। আরে বাবা, ঝড় নয়। তবে? আমাদের গ্রামে বিমলদার মেয়ে মেঘনা আজ 4 বছর পর শহর থেকে লেখাপড়া শেষ করে আজই গ্রামে আসছে। আর ওকে দেখার জন্য না মনটা আমার ছটফট করে উঠছে। কিন্তু মেঘনা এখনো আসছে না কেন? জীবনের ঘুরপাকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি। হাওয়ায় হাওয়ায় উঠতে উঠতে আমি আমার আকাশের বুকে ছুটে এসেছি। মেঘনা, মেঘনা তুমি এসেছো? আমি তো মনে করেছিলাম আমি তোমাকে ভুলে গিয়ে অন্য কাউকে জীবন সঙ্গী করেছি, তাই না? কি মনে করেছিলে আমার ভালোবাসা এতই ঠুনকো? আরে না, তোমার ভালোবাসার উপর বিশ্বাস আমার আছে। এই দাঁড়াও, আগে তোমাকে ভালো করে দেখি। গত 4 বছর ধরে এই দিনটার জন্যই তুমি অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে। অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমার হাসি ভরা মুখ, তোমার চোখ, তোমার ঠোঁট। এই প্রথম দেখলে বুঝি? না, অনেকদিন পর দেখছি তো, তাই নতুন রূপে, নতুন সাজে আজ তো তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। মনে হয় সারাটা দিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। সত্যি বলছো? সত্যি। আচ্ছা মেঘনা,
এইভাবে আমাকে একা ফেলে আর কোনোদিন চলে যাবে না তো? চলে যদি যেতাম তাহলে তোমার কাছে ফিরে আসতাম না আকাশ। আমি যে সারা জীবন এইভাবে তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। মেঘনা, পারবে না, পারবে না আকাশ আমাকে এইভাবে তোমার বাহুবন্ধনে আটকে রাখতে? পারবো, পারবো মেঘনা। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমাকে আলাদা করতে পারবে না। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। এই কথা মনে রেখো, এই কথা মনে রেখো, ভুলো না কোনোদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। আমায় তুমি হবে আমার চিরদিন। মনের কথা মুখে আজ কেন আসে না? বলি বলি করেও কেন বলা হলো না? আমি জানি কি কথা সারাদিন গুনগুন গুনগুন করে কাটা। কেন তুমি না বুঝেও বোঝো না? বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি হবে আমার অত কাছাকাছি যাস না রে ভাই, করোনা ভাইরাস ঢুকে যাবে, জ্বর উঠে যাবে, তখন গায়ে জল ঢালতে হবে। সত্যদা, এ তোমার কি অবস্থা সত্যদা? কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। তুমি তো সেই মেয়ে যাকে রাস্তাঘাটে ট্রামে বাসে অশ্লীল ইঙ্গিত করা হয়, কিংবা রাতের অন্ধকারে বস্তি থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করা হয়। সত্যদা, কেন 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 এত অত্যাচার সহ্য করবে? ঘামসিরানি লক্ষ্মীবাইয়ের মতো করতে ওঠো। আচ্ছা আচ্ছা, তুমি কে বলো তো? আমি মেঘনা। তোমার আমাকে মনে পড়ছে না? ছোট্টবেলায় তুমি আমায় কত ভালোবাসতে, তোমার কিচ্ছু মনে পড়ছে না? মেঘনা, না রে ভাই, আজকাল আমার আর কিছুই মনে পড়ে না। আরে মনে করার চেষ্টা করলে আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। আকাশ, সত্যদার এই অবস্থা কি করে হলো? গত বছর যখন ভারত আর চীন সীমান্তে যুদ্ধ বাঁধে ঠিক তখনই সত্যদাকে ডেকে পাঠানো হয়। কিন্তু এদিকে বাড়িতে ছিল সত্যদার মেয়ে পাখি একা। কারা যেন রাতের অন্ধকারে পাখিকে ধর্ষণ করে খুন করে দেয়। আকাশ, আর তারপর থেকে সত্যদা পাগল হয়ে যায়। পাগল হয়ে গেছে কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। বিদ্রোহী কবি বিদ্রোহ করে বেরিয়ে গেছে, আবার বোবাও হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নেই। মানুষের উপকার করেছিল, যে সামনের গান গেছিল। বেশ হয়েছে, বেশ হয়েছে। কিন্তু কারা করলো এই কাজ? আমার মনে হয় সুমন সাই। এই গ্রামের সমস্ত ক্ষমতা দখল করে বসে আছে শয়তানটা। প্রশাসন থেকে রাজনৈতিক নেতারা ওর কথায় ওঠে আর বসে। এর প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ? কে করবে প্রতিবাদ? গ্রামের লোকেরা কেউ ভয় মুখী খুলতে চায় না। আসলে তো একটা পাক্কা শয়তান। শয়তান কোথায়? কোথায় শয়তান কোথায়? দাঁড়াও, আমি দেখছি, আমি দেখছি। সত্য না। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি তো দেখেছো, দেখেছো, তোমাদের সঙ্গে আমার পরিচয় করা হলো না। ও, তোমরা বুঝি দুজন দুজনকে ভালোবাসো? ভালো, ভালো, খুব ভালো। এই তোমরা বিয়ে করবে? হ্যাঁ সত্যদা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তবেই তো ভালোবাসা পূর্ণতা পাবে, সংসার পাতবে। তবে খুব সাবধান, ভালোবাসা হচ্ছে একটা সরল রেখা, আর সংসার হচ্ছে একটা বক্র রেখা। খুব সাবধানে তোমাদের এগিয়ে যেতে হবে। কোনো বাঁকের মুখে আসবে ভুল বোঝাবুঝি, কোনো বাঁকে আসবে কান্না, আবার কোনো বাঁকে আসবে হাসি, আনন্দ। খুব সাবধানে শক্ত হাতে হাত রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। তবে শেষ বাঁকে ভালোবাসার বাসায় গিয়ে পৌঁছতে পারবে। ঠিক ঠিক এইভাবে শক্ত করে ধরে থেকো ভাইয়া, তা না হলে পাখি
পাখি সত্যদা যেমন যেমন আমার জীবন থেকে পাখি উড়ে গেল, কবে যে আসবে এই বাবার কাছে, কোথায় লুকিয়ে বসে আছে আর খুঁজে পাচ্ছি না। সত্যদা তুই নাই বলে তোরে মাদ পান্নুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে মাদ পান্নুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয় শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় শূন্য সত্যদা তুমি কাঁদছো? কাঁদবো কেন? কোন দুঃখে কাঁদবো? আজকে আমার আনন্দ হচ্ছে, আনন্দ। তোদের বিয়ে হবে, মালা বদল সিঁদুর দান, কি মজা হবে না? আবার আমি পেট ভরে খাবো। কতদিন আমি পেট ভরে খাইনি, কতদিন আমি পেট ভরে খাই। কি মজা, কি মজা, কি মজা। সত্যদা না না, সত্যদার এই অবস্থা আমি কিছুতে মেনে নিতে পারছি না। দিনের পর দিন ও অন্যায় করবে আর গ্রামের মানুষ তা মুখ বুজে মেনে নেবে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলেই তো মেরে মাটিতে পুঁতে দেবে। অত সহজ নয় আকাশ, দেশে আইন আছে, আদালত আছে। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন আমার দাদা এই জীবনভর ফাটানোর পুলিশ অফিসার। হয়তো তোর দাদা পুলিশ অফিসার প্রতীক সেন তারপর মেঘনা সেনকে আনার জন্য থানা থেকে গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিল, কিন্তু তার আগে আমার বোন পায়ে হেঁটে চলে এসেছে। আমি কিন্তু খুব রেগে গেছি দাদা। আরে বাবা, পুলিশেই চাকরি করি, থানাতে কত কাজ। চল বোন, বাড়ি চল। বাড়ি যাব, তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও দাদা। সুমন সাহের অন্যায়ের কোনো শাস্তি হচ্ছে না কেন? কে তোকে এসব বাজে কথা বলেছে? সুমন সাহের মতো মানুষই হয় না। মেঘনা টাকা দেয় শয়তানটা প্রশাসনের মুখটা বন্ধ করে দিয়েছে। আকাশ! একদম বাজে কথা বলবে না। যা শুনেছো ওটা মানুষের অটো না। তাছাড়া একটা কথা মন রাখবে না, আজ যে আমি পুলিশ অফিসার হয়েছি তা ওই সুমন সাহের দয়া। উনি উপর বলে যোগাযোগ করে আমাকে চাকরিটা পাইয়ে দিয়েছেন। তাই বলে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে না? করবো। তোদের দুজনের মেলামেশাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তাই দাদা হিসেবে আমি এর প্রতিবাদ করব। আপনি কি বলছেন দাদা? আমরা দুজনকে ভালোবাসি। চুপ! ভালোবাসি শুধু ভালোবাসলেই হবে, বিয়ে করতে হবে না। হে তুমি কি বলছো দাদা? তাই আমি ঠিক করেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার বোন মেঘনাকে আমি দাদা তোমার হাতে তুলে দেব। দাদা বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই বাবু, তোর মনে যে আজ বড় ফুলক জেগেছে রে দেখছি, তাই? তাই ভাবছিস কেন গান গাইছি, তাই তো? আরে গান গাইলে মন ভালো থাকে, মনের সমস্ত টেনশন কেটে যায়। তোর আবার মন টেকা ছাড়া তুই কিছু চিলিস নাকি সুমন বাবু? ঠিক বলেছিস, একেবারে ঠিক কথা বলেছিস। আরে এই পৃথিবীতে টাকা ছাড়া কি আছে বলে? টাকা ছাড়া কি আছে? যেমন তুই আমার বাড়ি ঝিয়ের কাজ করছিস, কিন্তু হঠাৎ করে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাস তখন কি করবি রে? তখন মুও তোর মতো গাইবো, কি? মর ঝাড়ুন রে ঝিলিপি দেখো, মর ঝাড়ুন রে ঝিলিপি দেখো, লাভলি, আরে দারুণ গেয়েছিস রে, মনে হচ্ছে তোকে জড়িয়ে একটু আদর করি। ও কামটা একদম করতে যাবি না সুমন বাবু, হাতে কিন্তু মোর ঝাঁটা আছে। ঠিক আছে তাহলে বাদ দিয়ে দে। এই শোন না, তোর হাতের ঝাঁটা ফেলে দিয়ে যদি ওই হাতে আমি সোনার বালা পরিয়ে কি বালা, জ্বালা? ও বালাই যে বড় জ্বালা আছে গো বাবু। গলায় হীরের মালা, ও মালাই যে কলঙ্কের দাগ। আরে চাঁদেও তো কলঙ্ক আছে রে, কলঙ্ক। মু তো চাঁদলে মু বস্তির মেয়ে বকুল, এই জীবন পরে পথে ঘাটে ঘুরে বেড়াই।
তুই আর সেকলে বাঁধা ময়না হই মু ভালোবাসার গান শোনাতে পারবো গলাই বাবু মু ভালোবাসার গান শোনাতে পারবো গলাই কিন্তু আমি তোকে বস্তি থেকে তুলে নিয়ে এসে আমার রাজপ্রাসাদের স্থান দেবো রে, তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো। তারপর দুদিন মোর শরীরটা গিলে খেলা করে মোর পেটে একটা বাচ্চা এনে মুখে মা বাইনে বাড়ি থেকে তাইরে দিবি তাইলাই বাবু। ছি বকুল রে, তুই আমাকে ভুল বুঝলি রে, তুই আমাকে ভুল বুঝলি। ওরে আমি তো মানুষ, আমার মন আছে, সেই মনে ভালোবাসা আছে রে। ভালো তো তুই গোপা দিদি মনে করবে এসেছিলিস বাবু। হ্যাঁ বেসেছিলাম তো, গোপাকে আমি ভালোবেসেছিলাম, আর সেই যন্ত্রণা ভোলার জন্য আমি তোকে নিয়ে ঘর মধ্যে চাই। তুই বিশ্বাস কর, জীবন পুরোর পথে ঘাটে ঘুরে বেড়ানো বিষধর সাপকে বিশ্বাস করতে পারে, তবু তোমাকে বিশ্বাস করবো গলাই। এই বকুল শালা মোর ভালোবাসার লাগস। এ বাবু তোকে একটা কথা বলবো, শোন না, তুই না তুই শালা না একটা শুয়োরের বাচ্চা। এই বকুল বকুল রে, সেই যখন গাড়াগাড়ি দিলে একটু ভালো কিছু বলতে পারতিস। হ্যাঁ তোর আমার মধ্যে আবার বাপটাকে ডাকার কি দরকার ছিল বল? বলতে পারতিস কচি শুয়োর, বলতে পারতিস বাচ্চা শুয়োর। তবে চেষ্টা আমি চালিয়ে যাব। আরে বাবা, মেয়ে মানুষ ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। এই তো কদিন আগে 70 মেয়েটাকে আমি ধর্ষণ করে খুন করে দিলাম। গোপা, সুন্দরী গোপা, তোমাকে আমি আমার নরম বিছানায় ফেলবই। আর যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি সামলে উপড়ে ফেলবো। আমি সুমন সাই, টাকা বাসি সব খাই, আর আমি টাকা খাই। আরে মামি যে কি সুন্দর লাগছে, একেবারে বিউটিফুল। আরে বিউটিফুল নয় বিচুটিফুল। একবার গায়ে লাগলে না 24 ঘন্টা গোবর মেখে বসে রাখতে হবে। গোবর নয়, আপনাদের দুজনকে আমি সোনার সিংহাসনে বসিয়ে রাখবো। সোনার সিংহাসনে, তার জন্য আমার কথা মতো একটা কাজ করতে হবে। বলুন আমার কথা আপনারা রাজি কিনা? হ্যাঁ আমরা রাজি। বলো বলো আমাদের কি করতে হবে? এমন কিছু নয়, একটা নতুন খেলা খেলতে হবে। নতুন খেলা, আর সেই খেলায় কিন্তু আপনারা আমার হাতে হাত মেলাবেন। আপনারা যেমন করেই হোক, যেভাবে হোক অশোককে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। তাহলে এই বাড়িটা কিন্তু আমি আপনাদের নামে লিখে দেব, আর সেই সঙ্গে দেব অনেক অনেক টাকা। এতে তোমার লাভ? আরে আমার লাভের কথা চিন্তা না করে বরং আপনারা আপনাদের লাভের কথা চিন্তা করুন। সবই তো ঠিক আছে, কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে। ভয় পাচ্ছেন কেন? একদম ভয় পাবেন না। বৌদি শুনুন, আপনি গভীর রাত্রে আপনাদের জামাইবাবু ভানু প্রতাপ বর্মনের আলমারি খুলে, কে মনে থাকবে? দাদা, কাল কিন্তু আপনি বাড়ির মেন গেটটা খুলে রাখবেন। তারপর শুরু হবে আমাদের আসল খেলা। আমি সুমন সাই, টাটকা বাসি। কি ব্যাপার, গোপাই দিকে আসছে কেন? গোপাই দিকে আসছে, শুনুন, গোপা এখানে আসছে, এসে যদি দেখে আপনারা এখানে আছেন তাহলে কিন্তু সন্দেহ করতে পারে। তাই আপনার পাশের ঘরে যান, কুইক যান। ওই দুটো সবাই হারামি। কিন্তু গোপা এখানে আসছে কেন? গোপা এখানে আসছে কেন? তার এখানে আসার আসল কারণটাই বা কি? কারণ ছাড়া গোপা মুখার্জি কারু বাড়ি যায় না। আরে এসো, আজ আমার কি পরম সৌভাগ্য, আমার মতো গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো। আসার সময় পা দুটো না ভালো করে বাইরে ঝেড়ে দিয়ে এসেছি, কারণ গোপা মুখার্জি যেখানে সেখানে পায়ের ধুলো ফেলে না। আর কি বললে? গরিব তুমি নাও সুমন। এই জীবনভর মানুষের মাথায় টুপি পরিয়ে 2 নম্বরে ধান্দা করে অনেক টাকা রোজগার করেছো, যাকে বলে কোটিপতি। এত চেষ্টা করো, তোমার পতিত হতে পারলাম না। তোমার নাটকবাজি বন্ধ করো। যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি সেটা তুমি শোনো। বলো, কি বলবে? আমি শুনবো। হাইরোডের ধারে জমিটা দখল করে গোডাউন বানিয়ে রাতের অন্ধকারে চোরা কারবার চালাচ্ছ। ওই জমিটা কি তুমি ফেরত চাই? কিন্তু ওই জমিটা তো কাকা বাবু আমাকে ভাড়া দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে একটা টাকাও ভাড়া দাওনি। অশোকের ইচ্ছে ওই জমির উপর একটা হাসপাতাল গড়বে। যদি না দিই তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবার ভেবে দেখো কি করবে তুমি। জমি ফেরত দেবে নাকি? দেবো, জমি আমি ফেরত দেবো। হাসপাতাল হোক, গ্রামের গরিব নিরন্ন মানুষগুলো সুচিকিৎসা পাক, এটাই তো আমি চাই। সুমন,
জানো গোপা, আমি আমার জীবনের থেকে না তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি পরস্ত্রী, কিন্তু তাই বলে কি আমার দিকে একটু একটু ভালোবাসার নজরে তাকানো যায় না? এই যেমন ধর একটু পাশাপাশি, একটু কাছাকাছি, একটু ছোঁয়া। আরে বাবা, তোমার আমার মিলনের কথা কেউ জানতে পারবে না। বা ওই খাতায় কলমে অশোক থাকবে তোমার স্বামী, আর ব কলমে থাকবো আমি। তুমি আমাকে খুশি করবে, আমিও তোমাকে খুশি করব। তোমার মতো পুরুষকে খুশি করার জন্য আমার মতো মেয়ের জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে তোমার কানের নিচে ঠোঁটে একটা চড় মারার জন্য। কেমন লাগলো সুমন সাহেব? তুমি গোপা মুখার্জি, টাটকা বাসি দুটোই মারি। দারুণ দারুণ দিলে নারী, মারলে গালে আর লাগলো বুকে। ওখানে লাগাটা না একদম ভালো নয়। পারলে সুগার আর প্রেশারটা টেস্ট করে নিও, না হলে আমার হার্ট অ্যাটাক হতে পারে। যাতেই হোক বন্ধু বলে কথা তো। মনে রেখো, only for today, দুজনের মধ্যে জমি যদি ফাঁকা করে না দাও, তাহলে আমি কিন্তু বুলডোজার চালিয়ে দেবো। বুলডোজার। আরে বুলডোজার বোকা মেয়ে। আরে না রে না, তার আগে তোর আমি সুখের সংসারে সন্ধ্যের পেরেক ফুটিয়ে দেবো, পেরেক। তখন তোর সমস্ত পাম একেবারে ফুস করে উড়ে যাবে। ওরে, অশোকের জীবন থেকে তোকে তো আমি ছিনিয়ে নেবই, সেই সঙ্গে ভানুপ্রতাপ বর্মনের সমস্ত বিষয় সম্পত্তির আমি হব একমাত্র মালিক। প্রয়োজনে তোর ওই সুন্দর জীবন আমি বাঁচিয়ে দেব বিসর্জনের বাজনা। বাস, মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই গোপাক আমি এখান থেকে নিয়ে চলে যাবো। আরে জামাই বাবু খুব ব্যস্ত মনে হচ্ছে। আরে এসো শালা বাবু এসো, একমাত্র তোমার সঙ্গে আমার এই বাড়িতে জমে, বুঝলে? কেন জমবে না তাই বলুন? এই বাড়ির লোকেদের কথা আমি অপদার্থ আর আপনি অপদার্থ। একদম ঠিক বলেছো, তাই তো ঠিক করেছি, গোপাক আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কোথায় যাবেন? আমার নিজের বাড়ি। ও, তার মানে আপনাদের সেই পুরনো জমিদার বাড়ি, ওটা তো ভুতুরে বাড়ি, মানে হানা বাড়ি হয়ে গেছে, সবটাই তো ভেঙে ভেঙে পড়ছে। না শালা বাবু, মোটামুটি দুটো ঘর সারিয়ে নিয়েছি, বুঝলে? আর কয়েকদিনের মধ্যেই গোপাক আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কিন্তু দিদি কি যেতে রাজি হবে? আরে রাজি হয়েছে বলে তো সব ব্যবস্থা করছি। ব্যাস হয়ে গেল, এবার তো আপনি গোয়ালে বাঁধা গরু হয়ে গেলেন। সারাদিন এদিক ওদিক চড়বেন, আবার রাতে গোয়ালে ফিরে আসবেন। উপায় নেই শালা বাবু, সংসার তো করলে না করে বুঝতে পারবে, সংসার ধর্ম হচ্ছে জীবনের শ্রেষ্ঠ ধর্ম। বলছিলাম কি, দুদিন বাদে তো আপনি খোঁটে বাঁধা পড়ে যাবেন, তাই বলছিলাম দিদি যতদিন এখানে আছে চলুন না কোথাও বেরিয়ে পড়ি। কিন্তু আমার জন্য কাজ শালা বাবু, এই জীবনপুরের বুকে আমি একটা হাসপাতাল তৈরি করতেই হবে, জানো? এখানকার হতদরিদ্র মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যায়, এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না। ওপর মহলে বলে সমস্ত ব্যবস্থা পাকাও করে ফেলেছি, আর আমি তখন এই জীবনপুর গ্রামের গরিব মানুষদের ডেকে ডেকে বলবো, ওরে আর তোদের কোনো চিন্তা নেই, আর তোদের বিনা চিকিৎসায় মরতে হবে না। রূপম, আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। চালিয়ে যাও, লেগে যেতে হবে। মনের জড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে বেঁধে নিলে আজ ঘুরিয়ে দে, যত বন্ধু হাজার দুয়ার ভেঙে আয় ছুটে আয়। ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। বাহ, চমৎকার! কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু গান হচ্ছে গান। তোমাকে যে মার্কেট করারটা নিয়ে আসতে বলেছিলাম সেটা এনেছো? আগে হ্যাপি সমস্যা। তাই এত উৎফুল্লের কারণটা জানতে পারি কি? জীবন না মানে মরণ। হোয়াট? মানে হসপিটাল। হাসপাতাল নয়, তোমাকে এবারে পাগলা গারদে পাঠাতে হবে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। না মানে জামাইবাবু এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করবে, তাই একটু আনন্দ করবে। এই, হাসপাতাল?
স্বপ্ন দেখছেন দুটো পদার্থ এক জায়গায় জড়ো হয়েছে, হাসপাতাল করবে। হ্যাঁ, নিজের বাসস্থান নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই, শ্বশুর বাড়িতে পড়ে থাকেন, সে করবে হাসপাতাল। আমি এখানে পড়ে থাকতে চাইনি, আপনার মেয়ের জন্য আমাকে এখানে পড়ে থাকতে হয়। তুমি চিন্তা করবে না, খুব শিগগিরই আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাব। কোথায় যাবে? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তো আবার জমিদার বাড়ি রয়েছে, হ্যাঁ, একটা ভাঙা ফুটো বাড়ি। আরে ওটা তো মানুষ বসবাসের উপযুক্ত নেই, তারপর খাওয়াবে কি, চলবে কিভাবে? গরিব মানুষের যেভাবে চলে দুবেলা দুমুঠো অন্যের ব্যবস্থা আমি করতে পারবো, সে বিশ্বাস আমার আছে। ভালোই হবে জামাইবাবু, আমিও মাঝে মাঝে থেকে আসবো। না, কোনো কথা বলবো। পারবে, পারবে। ওর জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে, এসি ঘর, ভালো ভালো খাবার, ঝিল চাকর, নিত্য নতুন শাড়ি, গাড়িতে করে মার্কেটিং করতে যাওয়া, হ্যাঁ, কি আছে তোমার? পারবে ওকে সুখী করতে? সুখটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কেউ গাছ তলায় শুয়ে সুখে নিদ্রা যায়, আবার কেউ সোনার পালঙ্ক শুয়েও সুখে নিদ্রা যেতে পারে না। একদম খাঁটি। চুপ করো, তারপরে সমাজের কাছে আমি মুখ দেখাতে পারবো? সমাজ? আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজে ভাই ভাই বুকে ছুরি বসায়? এই সমাজ তো শুধু ব্যর্থ মানুষদের সমালোচনা করে আর সফল মানুষের জয়গান করে। মুখে বড় বড় কথা না বলে কিছু একটা করে দেখাও। আজ 5 বছর হয়ে গেলে বিয়ে করেছো, কিছু তো করতে পারলে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তোমার মতো অপদার্থের সঙ্গে গোপা কোথাও যাবে না। গোপা আমার সঙ্গে যাবে? আমি গোপাকে দিয়ে তোমার ডিভোর্স দেবো, তারপর অন্য জায়গায় বিয়ে দেবো। এটা আপনি কোনোদিন পারবেন না মাননীয় শ্বশুর মশাই, কারণ ডিভোর্সটা ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই তারাতে তুলে দিতে হবে। তোমাকে আমি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। আচ্ছা ঠিক আছে, আমিও ভানু প্রতাপ বর্মন, তোমাকে আমি। আহা, দারুণ দিলেন জামাইবাবু, থোথা মুখ একেবারে ভোতা করে দিলেন। বাবজি, কি হলো জামাইবাবু, আপনি কথা বলছেন না কেন? মানুষের দুটো পয়সা গেলে মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে। গরম গরম টাকার গরম, ছাড়ুন ওসব। ভগবান আমাদের সমান দুটো কান দিয়েছেন, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের কিন্তু করতে। সবাই তো তা পারে না শালাবাবু, সবাই তা পারে না। শুধুমাত্র গোপার মুখের দিকে তাকিয়ে আমাকে এত অপমান সহ্য করে এখানে পড়ে থাকতে হয়, নাহলে কবে আমি এখান থেকে চলে যেতাম। আর তো কটা দিন, তারপর তো আপনি দিদিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি দিদিকে অসম্ভব ভালোবাসেন, তাই না জামাইবাবু? তোর জামাইবাবু শুধু আমাকে ভালোবাসে, আর আমি বলি তোর জামাইবাবুকে ভালোবাসি না। আরে সেটা তো কোনোদিন মেপে দেখিনি। আমি মেপে দেখেছি, ওর মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাই আমি ঠিক করেছি এই জীবন পরে হাসপাতাল হবে। তুমি তুমি সত্যি বলছো? আমার মনের আশা তুমি পূরণ করবে? অত সহজে ভেঙে পড়বেন না জামাইবাবু। আরে বাবা, আসল অস্ত্র তো আপনার হাতে, আপনি যুদ্ধ চালিয়ে যান, জয় আপনার হবেই হবে। কি এবার খুশি তো? কিন্তু হাসপাতাল করতে একটা জায়গার প্রয়োজন, সেটা কোথায় পাবে? আরে বাবা, হাইটাতে ধারা জমিটা আছে, ওটাতেই হবে। ওই জমিটা তো আমার নামে। হ্যাঁ, কিন্তু ওই জমিটা তো সুমন সাহেব দখল করে বসে আছে। আমি সুমনকে গিয়ে বললাম 2 দিনের মধ্যে ওই জমিটা তুমি খালি করে দাও, আর তা না হলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ব্যাস, আর কোনো কথা নেই। কি হলো, কি দেখছ এমন করে? দেখছি তোমার রূপ, তোমার অঙ্গ। এই রূপ অঙ্গ তো অনেকদিন আগেই চুরি করে বসে আছো। হ্যাঁ, কিন্তু এত চেষ্টা করো তোমার বাবার মনটা জয় করতে পারলাম না। তোমার বাবা তোমার বিয়েটা আমার সঙ্গে নয়, সুমনের সঙ্গে দিতে কিন্তু চাইছে। আমি তো চাইনি। সেটাই তো তোমার বাবার রাগ, সেটাই তোমার বাবার রাগ। একটু আগে রূপমের সামনে আমাকে যাচ্ছে এইভাবে অপমান করে গেল। অশোক, লজ্জায় গেলে আমার মনে যেতে ইচ্ছে করছে। না, আমি এক্ষুনি যাব বাবার কাছে, গিয়ে জিজ্ঞাসা করব যে আমার স্বামীকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে। থাক, ছেড়ে দাও। আর তো কটা দিন, তারপর তো আমরা এখান থেকে চলে যাব। না, কালই আমরা বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, এতদিন তুমি আমার জন্য অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করেছো, এতে আমার কষ্ট হয় না ভেবেছো? কষ্ট হয়, আমার ভালোবাসাকে অপমান করা হয়। তবে তুমি আমাকে কথা দাও অশোক, আজকে যারা তোমাকে অবজ্ঞা চোখে দেখছে তাদের মুখ থেকে তোমার জয়গান তোমাকে ছিনিয়ে আনতে হবে। পারবে না অশোক? পারবো গোপা, তোমাকে খুশি করতে আমি সব কিছু করতে পারবো। আমি তোমাকে কথা দিলাম, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো, আমি জীবনে বড় হবই হব। আমি তোমাকে সুখী করবই গোপা, আমি তোমাকে খুশি করবই। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। বলো না কিছু তুমি
প্রদীপ সেই আলো জেলে তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, তোমায় পেয়ে পৃথিবী দিয়েছি আমি, পেয়েছি আলো, ধরেছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছি। আমি জামাইবাবুর আলমারি থেকে 3 লাখ টাকা চুরি করেছি। 3 লাখ টাকা, লাভলি লাভলি। এবার এই টাকাটা আপনি অশোকের ব্যাগে ঢুকিয়ে দেবেন। অশোক বাড়ি ছাড়াচ্ছে, টাকার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, অশোক আসার পর থেকে শ্বশুরের সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া হচ্ছে। ও তাই নাকি? তাহলে খেলাটা জমবে ভালো। ওরে বাবা, আমার ভীষণ ভয় ভয় করছে। যদি জানতে পেরে যায় আমরা এই টাকাটা চুরি করেছি। কেউ জানতে পারবেন না, আপনি বৃথাই ভয় পাচ্ছেন। আপনি বৌদি যান যান তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি। আলমারিতে এখন কত টাকা? আচ্ছা, আনুমানিক কত টাকা হবে বলে মনে হয়? 10-12 লাখ তো বটে। 10-12 লাখ। ডুপ্লিকেট চাবিটা দিন, কুইক। এবার যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ যাচ্ছি। হে মা কালী, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। ওরে বাবা, ভয় আমার বেড়ে যাবে মনে হচ্ছে। বলছিলাম কি, এসব করার দরকার নেই। এতটা এগিয়ে এসে পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনি যান, করবেন, যান তাড়াতাড়ি যান। খুব জরুরি। হ্যাঁ যান যান। বলছিলাম কি, তুমি যাবে না? আমার কেন বিরক্ত করছেন? তাড়াতাড়ি যাও। তাই। যত সব ভেতররা। আরে যাবো তো বটেই, তবে যাওয়ার আগে আলমারি খুলে আমি সমস্ত টাকা নিয়ে তবে এখান থেকে কেটে পড়বো। আমার ঘরে ঢুকে সব তবে কি চোর চোর চোর। গুলির আওয়াজটা দেখতে গেল। দেখি কে তুমি? কথা বলছো না কেন? কে তুমি বলো বলো। কোথায় ডাকাত পড়ছে? কোথায় কোথায়? বাবা, কোন রক্ত? কে আছে? তোমার হাতে পিস্তল, তুমি তোমার নিজের শ্বশুরকে খুন করতে চেয়েছিলে। কে খুন করতে চাইছিল? একই জয়ভাবে পড়ে আছে কেন? ওঠুন জয়বাবু, উঠুন। একই অশোক, শেষে তুমি জয়কে খুন করলে। কি হয়েছে? এত রক্ত? পিসেমশাই? দেখ বাবা দেখ, অশোক তোর পেশামশাইকে খুন করতে চেয়েছিল। জামাইবাবু আপনি? বিশ্বাস করুন, কাজ আমি করিনি। গুলিটা হাতে লেগেছে। বাবা তোমার কিচ্ছু হবে না। রূপম, তুই এক্ষুনি ডক্টর ব্যানার্জিকে ফোন কর। তুই দাঁড় দিদি, আমি এখন ডাক্তারবাবুকে ফোন করছি। ইস, রক্তে ভেসে যাচ্ছে। ওঠো বাবা ওঠো, তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। বিশ্বাস করো গোপা, আমি কাজ করিনি গোপা, আমি কাজ করিনি। তুমি আমাকে খুন করতে চেয়েছিলে। অনেকদিন আগেই তো আমার মেয়ে থেকে আমার কাজ থেকে কেড়ে নিয়েছো। এখন আমার প্রাণটা কেড়ে নিন, আমার সমস্ত সম্পদের মালিক হতে চাইছো। একটা লায়ার, ঠগ, প্রবঞ্চক, জালিয়া। শান্ত হও বাবা, তুমি শান্ত হও। এতটা উত্তেজিত হয়ে পড়ো না, তোমার কিচ্ছু হবে না। অশোক তুমি কি করলে? মিথ্যা সব মিথ্যে। আমি ঘরে জেগে শুয়েছিলাম, ঘুম আসছিল না, তবু শুয়েছিলাম। হঠাৎ করে একটা আওয়াজে আমি ঘর থেকে বেরিয়ে আসি। আমি বারান্দায় পায়চারি করছিলাম। তারপর তোমার বাবার ঘর থেকে গুলির আওয়াজ শুনে আমি ছুটে আসি। দেখি একটা কালো পোশাক পরা লোক ছুটে পালাচ্ছে, আর যাবার সময় আমার হাতে পিস্তলটা ধরে দিয়ে চলে গেল। চমৎকার! খুনি যাওয়ার সময় তোমার হাতে পিস্তলটা ধরিয়ে দিয়ে চলে গেল। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি তোমাকে কি করে বোঝাই? বোঝাতে হবে না, যা বোঝার আমরা বুঝে গেছি। জামাইবাবু ঠিকই বলে, টাকার লোভে তুমি গোপাকে বিয়ে করেছিলে। বিচার করুন, ওই খুনি সদর দরজা দিকে ছুটে চলে যায়। সদর দরজা মানে তো বাড়ির মেন দরজা, সে তো ভেতর থেকে বন্ধ করা আছে। সদর দরজা
ভেতর থেকে বন্ধ? হ্যাঁ। তাহলে তো অন্য কোনো দিকে পালিয়ে গেছে। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, জামাইবাবু এ কাজ করতে পারে না। তুমি ঠিক বলেছো রূপম, বিশ্বাস করো আমি এই কাজ করিনি রূপম। আচ্ছা জামাইবাবু, আপনি খুনিকে চিনতে পেরেছেন? না, একই ঘরটা অন্ধকার, তারপর তার সারা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা। মিথ্যে কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমি বলছি ওই আমাকে খুন করতে চেয়েছিল। তোমরা সবাই পুলিশে খবর দাও। কেন মিথ্যে কথা বলছো অশোক? আমি তো এখানে প্রথম আসি, কই কাউকে তো পালাতে দেখিনি, এসে দেখি তুমি পিস্তলে দাঁড়িয়ে আছো। ছি ছি ছি, টাকা দরকার ছিল, তুমি তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম। বলো কত টাকা চাই তোমার? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? আমি তোমাকে দিতাম। টাকার জন্য তুমি বাবাকে। দিদি তুই একটু শান্ত হ। আর মা তোমাকে বলছে তুমি একটু চুপ করো, আমাকে সব ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ওটা আপনাদের কাজ নয়, ওটা পুলিশের ডিউটি। কত চোর ডাকাতকে পিটিয়ে সোজা করে দিলাম। কি আপনি থানায় তো কোনো ফোন করা হয়নি? কেন, আপনার ডক্টর ব্যানার্জিকে ফোন করেছিলেন, উনি তো আমায় ইনফরমেশন দিলেন। একে এ তো অ্যাটেম্প টু মার্ডার। কে করলো এ কাজ? একে আপনার তো পিস্তল কেন? অ্যারেস্ট করুন অফিসার, অ্যারেস্ট করুন। ওই আমাকে খুন করতে চেয়েছিল। বাবা আপনি ভুল করছেন বাবা, বিশ্বাস করো। অশোক, ছি! তোমাকে জামাই বলে ভাবতে আমাদের ঘেন্না করে। আপনি জামাইবাবু আসুন, আপনাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। চলুন। তাই চলো, সবই আমার ভাগ্য। নাহলে একমাত্র মেয়ে ভালোবেসে বিয়ে করে কিনা একটা খুনি ডাকাতকে দেখো বা দেখ তোর স্বামী আজ আমাকে। আসুন, চলে আসুন, চলে আসুন। যাও যাও যাও। অশোক বাবু, টাকার জন্য শেষ পর্যন্ত আপনি আপনার শ্বশুরকে। মিথ্যে, সব মিথ্যে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে অপরাধী খুনি সাজানো হচ্ছে। আমার বিরুদ্ধে এটা একটা গভীর চক্রান্ত, আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার। বিশ্বাস করুন স্যার, যা বলার আদালতে গিয়ে বলবেন। একটা খুনির মুখে আমি কোনো কথা শুনতে চাই না। আমার সমস্ত কথা আপনাকে শুনতে হবে, শুনতে হবে। Shut up! তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? কি করবেন? মারবেন? দেখি আপনার কত সাহস। মারুন দেখি, মারুন। তবে রে কাজটা আপনি ঠিক করলেন না স্যার। সমস্ত কিছু না জেনে বিচারটা কিন্তু একতরফা হয়ে গেল। কাজটা ঠিক করলেন না। দিদি দিদি তুই জামাইবাবুকে বাঁচা। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। জামাইবাবু আর যাই করুক, মানুষ খুন করতে পারে না। কি হলো দিদি, তুই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু বলতে পারবো না। দিদি আমার কি সর্বনাশ হয়ে গেল ভাই। আমার এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা এক লহমায় সব ধূলিসাৎ হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো তুই আমাকে বলতে পারিস ভাই? বাবার হাজার বারণ সত্ত্বেও ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। শেষে আমার স্বামী একটা খুনি। না না না, আমি আবার বলছি জামাইবাবু এ কাজ করতে পারে না। যে মানুষটা গরিব মানুষের কথা চিন্তা করে এই জীবনপুর গ্রামে একটা হাসপাতাল তৈরি করতে চায়, মানুষের জীবন বাঁচাতে চায়, সে কখনো কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না। তুই বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর। বিশ্বাস অবিশ্বাস চোরাবালির মধ্যে পড়ে। আজ আমার বিবেক, বুদ্ধি, চেতনা সব হারিয়ে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচবো তুই আমাকে বলতে পারিস ভাই? আমি ভাবতে পারছি না। অশোক এই কাজটা করতে পারে না। এরপর সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, গোপাল তোর স্বামী একটা খুনি। তুমি ঠিক বলেছো গোপা। আমি তোমার বাবাকে খুন করতে গিয়েছিলাম। তুমি যদি বিশ্বাস করো যে আমি এই কাজটা করতে পারি, তাহলে আমি গুলিটা চালিয়েছিলাম। জামাইবাবু? হ্যাঁ শালা বাবু, আমার তো প্রচুর টাকার দরকার। দেখলি না তোমার বাবা মা কি বলে গেল? আমি খুন করতে গিয়েছিলাম। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। আমি খুনটা করতে গিয়েছিলাম। জামাইবাবু? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অপরাধী জানিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। ঠিক বলেছো গোপা, তুমি ঠিক বলেছো। অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট অশোক বাবু। দিদি দিদি জেল হয়ে গেল।
শ্বশুর মশাইকে খুনের চেষ্টার অপরাধে অশোকের 3 বছর জেল হয়ে গেল। কিন্তু ভাবছি 3 বছর পর ও আবার তো জীবনপুর গ্রামে ফিরে আসবে, তখন কি হবে প্রতীক? ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আপনার কথা মতো ওকে আমি অ্যারেস্ট করিয়েছি। আর আজ যে আমার চাকরি, সে তো আপনারই দয়া। ও মনে রেখেছো তাহলে? আসলে কি জানো প্রতীক, বর্তমান মানুষ বড় বেঈমান, উপকারের দাম দিতেই চায় না। কি যে বলেন স্যার, আমি শয়তান হতে পারি কিন্তু বেঈমান নই। এই জীবন পুরো আপনার বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই। আর যে কথা বলবে তাকে থানায় নিয়ে গিয়ে এমন মারবো, তার হাড় গোড় একেবারে ভেঙে দেব। ও হ্যাঁ, একটা ভালো কথা, ওদিকে গোপার খবর কি স্যার? লাইনে আনতে পারলেন? খাওয়াচ্ছি, ছোলা ছাতু খাওয়াচ্ছি রে। এত সহজে কি কাকাতুয়া কথা বলে? তবে বলবে, খুব তাড়াতাড়ি বলবে, সুমন আমি তোমাকে ভালোবাসি। আর কথা বললেই সোনার খাঁচা সমেত কাকাতুয়া আপনার। আর তখন বলবে, বউ কথা কো, বউ কথা কো। অত সহজ নয় রে ভাই, অত সহজ নয়। অত সহজে কাকাতুয়া কথা বলবে না। এক মন তেল ঢাললেও রাধা বলবে না। তুমি যতবার বলবে বউ কথা কও, বউ কথা কও, আর ততবার বলবে বোকা পাঠা, বোকা পাঠা। ও সত্যতা, তুমি একবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। ফুল ম্যাড হয়ে গেছে, একেবারে ম্যাড হবে না। ওর বাচ্চা মেয়েটাকে তো আমি রেপ করে একেবারে আগুনে পুড়ে মেরে দিয়েছি। দারুণ দারুণ মাল ছিল। বলো কি জন্য এখানে এসেছো? তোমাদের বাড়ির সামনে বসে হিসাব করছিলাম কিভাবে চীনা ফৌজের ঘাঁটিগুলো ধ্বংস করা যায়। হঠাৎ দেখি আমাদের হাতে অস্ত্র নেই, সব অস্ত্র ভারতীয় মেজর টাকা খেয়ে বিক্রি করে দিয়েছে। ও সেই জন্য বুঝি লাঠি হাতে একবারে ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছো? আরে না 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 না, তারপর দেখলাম একটা মোদ্দা শিয়াল এই বাড়িটায় ঢুকলো, তাই তো লাঠি হাতে ছুটে এলাম। শিয়াল? কোথায় শিয়াল? বুঝতে পারলে না? কিন্তু আমি জানি রে ভাই, এই যে আগে আকাশে কত শকুন উড়ে বেড়াতো, আমাদের মাঠে ঘাটে কত শিয়াল ঘুরে বেড়াতো, এখন দেখতে পাও না, আগের মতো দেখতে পাই না। পাবে কি করে, পাবে কি করে? ওদের খাবারেও যে মানুষে ভাগ বসাচ্ছে, বড় বড় হোটেলে ভাগার থেকে পচা মাংস নিয়ে এসে বিক্রি হচ্ছে, বনের সব গাছপালা কেটে ফাঁকা করে দিচ্ছে। তাই তো এরা এখন রূপ পরিবর্তন করে মানুষ হয়ে জন্মাচ্ছে। ওপরটা মানুষের মতো, কিন্তু ভেতরটা একটা শকুন। মানুষ মানুষের মাংস খাচ্ছে। এই তো সেই মুদ্রা শিয়ালটা। তারা তারা তোকে আমি কি করছো, কি করছো? কি ভয় পেয়ে গেছে শিয়ালটা, দেখে পাচ্ছে আমার হাসি। ফাঁসি? এবার তোর গলায় দড়ি পড়ে আমি ফাঁসিতে ঝুলিয়ে দেবো। কে ফাঁসি দড়ি গলায় পড়েছিল? ক্ষুদিরাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, প্রতিবাদ করে বেরিয়ে গেছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তখন আমি কত করে বারণ করলাম, একরত্তি ছেলে, মাত্র 18 বছর বয়স, খেলাধুলা কর, ঘুরে বেড়া, ওসব বোমা মারামারি করতে যাস না। শুনলো না আমার কথা। আর কি দরকার ছিল ওই ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডের গাড়িতে বোমা মারা? এখনো পর থেকে দেখো কি ভুলটা এটা তুমি করলে। জাতির জন্য দেশের কথা ভেবে ফাঁসির দড়ি গলায় পড়লে, তারা এখন দেশ বিক্রির দ্বারা সব বেঁচে দিচ্ছে, সব বেঁচে দিচ্ছে। নিজেদের মধ্যে মারামারি করে মরছে মরছে মরছে। মরবি মরবি মরবি, তোর মেয়েটা তো মরেছে, এবার তোকেও মারবো। না, আমার মেয়ে মরেনি। আমার মেয়ে ক্ষুদিরামকে ডাকতে গেছে। আসবে আসবে, আবার আসবে ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টার, সূর্য সেন। আবার আবার তারা দেশের জন্য ফাঁসি দড়ি গলায় পড়বে আর বলবে, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, মাগো বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর কে এলো ফাঁসি। বিদায়তে মা চুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায়তে মা ঘুরে আসি।
পাগলটার প্রতি নজর রাখবে। পাগল হলে অনেক দামি দামি কথা বলে গেল, কিন্তু কেন কিসের জন্য তোমাদের বাড়িতে আসে? ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার। আমার বোনের কাছে ওর মেয়েটা জবে থেকে পাগল হয়ে গেছে, মাঝে মাঝে একটু গল্প করতে আসে। তোমার বোনকে দেখতে পাচ্ছি না, বোন কোথায়? ওটা ইন্টারভিউ দিতে গেছে, আচ্ছা। আজ ওর জন্মদিন, আসার সময় হয়ে গেল। ওই তো বলতে বলতেই মেঘনা এসে গেছে। আয় বোন আয়, দেখ কি এসেছে। চিনতে পেরেছিস? আরে সুমনদা, কতক্ষণ এসেছেন? কতদিন পরে এলেন? আর এই তো কিছুক্ষণ আগে এলাম, তা তোমার ইন্টারভিউ দেওয়া হয়ে গেল? কত তো ইন্টারভিউ দিলি, একটা চাকরি তো হলো না। তুই স্যার সঙ্গে গল্প কর, আমি তত করে এই ড্রেসটা চেঞ্জ করেই আসি। আসলে কি জানো, তোমাদের মতো বেকার ছেলে মেয়েদের জন্য না আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। দিন দিন শুধু বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। আপনার মতো কে আর চিন্তা করে বলুন? প্রথম দিকটা আমি আপনাকে চিন্তা ভুল করেছিলাম, কিন্তু এখন দেখছি সত্যি আপনি কত ভালো আর মানুষ। এটাই তো আমার দুর্ভাগ্য। আরে আমি মানুষের জন্য এত করি, উল্টে বদনাম পাই। তবে তোমাকেও আমি করে দেব। মানে মানে ব্যবস্থা ব্যবস্থা একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আমার কোম্পানিতে একটা পিএর পদ খালি আছে, সেখানে তোমাকে নিয়ে গিয়ে করে দেব একটা চাকরি। আপনি সত্যি বলছেন? আমাকে চাকরি দেবেন? কিন্তু তার জন্য তোমাকে তো ইন্টারভিউ দিতে হবে। বেশ দেব। তাহলে বলো তুমি আমার জন্য কি করতে পারো? আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে কাছে এসো, ধরা দাও। ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন। এত সহজে ছাড়বো না তোমাকে আমি। সুমনদা! ছি ছি ছি। গুড 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 গুড। আমি তো এটাই চেয়েছিলাম। মানে মানে আমার কোম্পানিতে অনেক ছেলেরা আছে, তারা যদি কোনোদিন তোমাকে এমনি করে জড়িয়ে ধরে, তাদের কাছ থেকে তুমি কেমন করে নিজেকে বাঁচাবে, এটাই তো আমার ইন্টারভিউ। এটা ইন্টারভিউ আর আমি আপনাকে চড় মারলাম। ছি 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 ছি। ভালোই তো হয়েছে, চাকরিটা পাকা হয়ে গেল। আমার যে কি আনন্দ হচ্ছে। আর আমার গালটা জ্বলে যাচ্ছে রে শালি। এই মালটাকে এত সহজে ক্যাপচার করা যাবে না। কি ভাবছেন সুমনদা? ওই যে চাকরি, আমি চাকরির কথা ভাবছি। এই দেখো, কথায় কথায় আসল কথাটাই ভুলে গেলাম। তোমার দাদার মুখে শুনলাম আজ নাকি তোমার জন্মদিন, তাই তোমার জন্য আমি একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। দেখো তো, দেখো পছন্দ হয় কিনা দেখো। খুব সুন্দর, কিন্তু এই যে অনেক দাম। আরে পাবে পাবে, আরো আরো অনেক অনেক কিছু পাবে। মাসে মাসে 30,000 টাকা মাইনে পাবে। আর এই খবরটা দেওয়ার জন্য আমি সোজা ছুটে এলাম। আমি চলে এলাম তোমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। মেঘনা, তোমার বয়ফ্রেন্ড তো চলে এলো। এ কি আপনি? আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। জানো আকাশ, সুমনদা আমাকে দারুণ একটা গিফট দিয়েছে। এই দেখো, সোনার চেন। খুব সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। তা শুধু কি জন্মদিনের উপহার, নাকি ওই অন্য কোনো উদ্দেশ্য আছে মাননীয় সুমন বাবু? আকাশ, এসব তুমি কি বলছো? আপনাকে আর কেউ না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। টাকা দিয়ে অনেকদিন আগেই আপনি প্রতীকটাকে কিনে নিয়েছেন। ওই খাঁকি পোশাকটা পরে যতটা না দেশের কাজ করে, তার চেয়ে আপনার তাবাদারি করে অনেক বেশি। আকাশ, দিনের পর দিন প্রশাসনকে টাকা খাইয়ে একটার পর একটা অন্যায় করে চলেছেন। এমনকি হাই রোডের গোডাউনে 2 নম্বরি ধান্দাটাও চালিয়ে যাচ্ছে। আকাশ, তুমি কিন্তু সুমনদাকে অপমান করছো। ভুলে যেও না, উনি কিন্তু আমাদের অতিথি। যা সত্যি তা বলছি। কতটুকু জানো তুমি ওনার সম্বন্ধে? বলতে দাও মেঘনা, বলতে দাও। তাতে আমি কিচ্ছু মনে করি না। মন বলে কোনো বস্তু আছে আপনার? আছে আছে, তুমিই ভুল করছো আকাশ। আছে বলেই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই হাতটা ধরার আগে একবার চিন্তা করে দেখো মেঘনা, কারণ ওই হাতে শুধু লেগে আছে রক্তের দাগ, যা হাজার সাবান দিয়ে ধুলেও কোনো দিন যাবে না। আকাশ, আকাশ, তুমি বোধহয় জানো না যে জীবন প্রোগ্রামে থাকতে গেলে, বাঁচতে গেলে আমার হাতে হাত মিলিয়ে থাকতে হবে। সেই জন্যই তো আমি আপনার হাত ধরে পৌঁছে যাব সৌভাগ্যের স্বর্ণচূড়ায়। মানে কাল থেকে আমি সুমনদার অফিসে জয়েন করছি ওনার বিয়ে হিসেবে। কিন্তু কোনো কিন্তু নয় আকাশ। আজ কতদিন হয়ে গেল, তুমি এখনো একটা চাকরি জোগাড় করতে পারলে না। আমি আর কারোর কথা ভাবছেই না। কে ভালো কে মন্দ তা আমার দেখার দরকার নেই। এই চাকরিটা আমার যদি হয়, তাহলে তোমাতে আমাতে ঘর বাঁধবো, একটা সুখের ঘর। কিন্তু সেই সুখের ঘরের আকাশে যে আমি যে একটা ষড়যন্ত্র মেঘ দেখতে পাচ্ছি না, একটা সাইকেল আমাদের ভালোবাসার বাসাটাকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে চাইছে। আমি তোমাকে শক্ত করে ধরে থাকবো, আমাকে তোমার কাছ থেকে কেউ সরে নিয়ে যেতে পারবে না গো। মেঘনা, থাক মেঘনা, তোমার বয়ফ্রেন্ড যখন চায় না তুমি আমার কাছে চাকরি করো, তখন ভেবে দেখো। দাঁড়ান,
চাকরিটা করব। মেঘনা আমার কথাটা শোনো। আজ আর কোনো কথা নয়, আজ আমার জন্মদিন, আর শুধু নাচ গান হাসি আর আনন্দ। মেঘনা জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আজ শুধু হাসি আর মজা, কাছে এসে হাত ধর, মন নিয়ে খেলা কর, তুমি হলে আমার রাজা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই শুভ দিনে, এই শুভ দিনে এসো না যাপন করি, একই সাথে চলবো, একই কথা বলবো, জীবনটা এনজয় করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লাভলি লাভলি, তুমি তো একবারে জমিয়ে দিলে। হ্যাঁ, আপনি বসুন সুমনদা, আমি আপনাদের জন্য কিছু খাবারের আয়োজন করি। আজ কিন্তু না খাইয়ে ছাড়ছি না, তুমিও যেন চলে যাও না আকাশ। মেঘনা, মেঘনা, এমনি করে তোমার জীবন থেকে আমি মেঘনাকে একটু একটু করে কেড়ে নেব। মেঘনার দিকে হাত বাড়ালে না, আমি আপনাকে আগুনে পুড়িয়ে মারবো। আমি আগুন, আগুন কি কখনো পুড়িয়ে মারা যায়? বরং আগুন সবাইকে পুড়িয়ে শেষ করে দেয়। তাই বলছি মেঘনার জীবন থেকে সরে যাও যদি বাঁচতে চাও। বাঁচবো তো বটেই, তবে মেঘনাকে বিয়ে করে আপনার মৃত্যু দেখার জন্য। নিশ্চয়ই বিয়ে করবে, 100 বার বিয়ে করবে। তার আগে ওর সঙ্গে আমি ইয়েটা সেরে নেব, মানে ফুলসজ্জাটা। কি করব বল? আরে বাবা, এটা তো আমার একটা রোগ যে নিত্য নতুন মেয়েদের সঙ্গে। আর ডাক্তারবাবু বলেছেন মেয়ে মানুষ হচ্ছে রোগের একটাই মাত্র ওষুধ। দেখেছো, রাগ করে না শোনা, রাগ করে না, রাগ করে না। এই শোন না, তোর জীবন থেকে মেঘনাকে আমি কেড়ে নেব। তোর সামনে মেঘনাকে আমি একটু একটু করে চেটে চেটে খাবো। তুই কিচ্ছু করতে পারবি না। আমি সুমন সাই, টাটকা বাসি তুই খাই। আজ মাছের আড়ত থেকে ভালোই আমদানি হয়েছে। জামাইবাবু সমস্ত হিসাব বুঝিয়ে দিয়ে 1005 টাকা তো থাকবেই। না যাই, বকুলের বাড়ি থেকে একটু ঘুরে আসি, কতদিন দেখিনি। ও আমার বকুল ফুল, ও আমার বকুল ফুল, ও আমার বকুল। কোথায় যাচ্ছো বাবা? এলেই তো পিছু ডেকে একটা শুভ কাজে যাচ্ছিলাম। তোমার শুভ কাজ মানেই তো পিসে মশার ব্যবসা থেকে টাকা চুরি চুপ করা। কর, ও কথা বলিস না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা এই বাড়ি থেকে লাথি খেয়ে আসামে গিয়ে পড়বে। তখন সেখানে বাজারে বসে আলু বিক্রি করতে হবে 30 টাকা কেজি, 30 টাকা কেজি, 30 টাকা কেজি। ভুলে গেছি রে, ভুলে গেছি। সেদিনের সব কথা আমি ভুলে গেছি, তাই তো আজ পার্টি থেকে ঘুরে এলাম। তুমি কে ভাই? হট করে বাড়ির মধ্যে ঢুকে বললেন। মরণ, আমায় চিনতে পারছো না? আমি হলাম মিসেস মধুরিমা। আরে তোমাকে তো চেনাই যাচ্ছে না। আরে 30 বছর সংসার করে আমি চিনতে পারলাম না, আর তুই চিনবি কি করে? আমি কিন্তু তোমাদের দুজনকে খুব ভালো করেই চিনি। তাই বলছি এই পরিবারে তোমরা কেউ কোনো ক্ষতি করবে না। একথা বলছিস কেন রূপম? আমরা তো এবারের ভালোই চাই, তাই তো গোপার বিয়ে দিয়ে ওকে আমি সংসারী করে দিতে চাই। মানে? মানে সুমন ঠাকুরপো গোপাকে বিয়ে করবো বলে কথা দিয়েছে। বাকি শুধু গোপা, আর একবার যদি বিয়েটা লাগিয়ে দিতে পারি। কিন্তু জামাইকে বিয়েতে মত দেবে? আরে বাবা, জামাইবাবু তো এটাই চায়। সুমনের সঙ্গে জামাইবাবুর কথা হয়ে গেছে, বাকি শুধু গোপা। দোহাই মা, যতদূর পর্যন্ত এগিয়েছো ওখানেই থেমে যাও।
দয়া করে এই পরিবারের তোমরা কেউ ক্ষতি করার চেষ্টা করো না। আরে আমরা যা করছি তোর ভালোর জন্য করছি, তুই শুধু চুপ করে থাক। এতদিন চুপ করে আছি, কিন্তু দিনের পর দিন তোমাদের স্বার্থপরত দেখে এবার হয়তো আমি মুখ খুলতে বাধ্য হব। আর একটা কথা তোমরা শুনে রাখো, অশোক জামাইবাবু কিন্তু আজই জেল থেকে ছাড়া পাচ্ছে। তাই বলছি সাবধান, খুব সাবধান। আমার ভীষণ ভয় ভয় করছি, ও যদি সব জেনে যায়। আচ্ছা তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি, যেমন করি হোক ওই সুমনের সঙ্গে গোপার বিয়েটা দিতেই হবে। তারপর জামাইবাবুকে বলে ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। কাকে বাড়ি থেকে তাড়াবে মধুরিমা? জামাইবাবু, সেই খুনি অশোক যে আপনাকে খুন করতে চেয়েছিল, সেই জেল থেকে ছাড়া পাচ্ছে। কি হবে জামাইবাবু? আমি চাই ওই বাড়িতে আসুক, তারপর ওকে ডিভোর্স পেপার একটা সই করে আমি আবার গোপার বিয়ে দেবো। তাই তা কে সেই মহাপুরুষ বাবা যে আমার স্বামী বর্তমান থাকতে আমারও তো মেয়েকে বিয়ে করতে চাইছে? কেন সুমন, যে তোকে ভালোবাসতো, যাকে উপেক্ষা করে তুই অশোককে বিয়ে করলি, সে তোকে আজও বিয়ে করতে চায় রে মা? সুমন তোমাকে কথা বলেছে? হ্যাঁ, আমাকে বলেছে। মামিমা, গোপাকে আমি খুব ভালোবাসি, ওকে আমি কোনোদিন ভুলবো না। ওর হাত ধরে আমি নরকেও যেতে পারি। খুব ভালো ছেলে। আমার থেকে তুমি সুমনকে বেশি করে চেনে বলে মনে হচ্ছে মামি। তাই এই ঘটকালটা করার জন্য সুমন তোমাকে কত টাকা দিয়েছে মামি? না মানে আমি যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। মামা তুমি কিছু বলবে? না 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 না, আমি আর কি বলবো, আমার মার্কেটে অনেক কাজ, আমি যাই বাবা। উরি বাবা, আমার কথাটা শোন মা, একটা মেয়ে সারা জীবন একা একা বাঁচতে পারে না। অশোককে তুই ভুলে যা মা। তাছাড়া সুমন যখন রাজি আছে। তুমি কি মনে করো বাবা সুমন আমাকে বিয়ে করতে চাইছে আমাকে ভালোবেসে? না বাবা না, সুমন আমাকে বিয়ে করতে চাইছে আমাদের সম্পত্তির দিকে তাকিয়ে। সবাই সবাই আমাকে বিয়ে করতে চাইছে আমাদের সম্পত্তির দিকে তাকিয়ে। বাবা! না হলে অশোক তোমাকে খুন করতে চাইতো না। অশোককে তুই ভুলে যা মা। বলতে চাইলে কি সব কিছু বলা যায় বাবা? আমি তো চেষ্টা করি, কিন্তু পারি না। তাহলে তুই কি করবি? একটা খুনি যে তোর বাবাকে খুন করতে চেয়েছিল, একটা চোরকে নিন তুই আবার সংসার করবি? বাবা! তাহলে আমারও একটা কথা শুনে রাখ, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব। না বাবা, থাক তুই তোর অশোককে নে। আমার মনের কষ্টটা তুই কোনোদিনও বুঝলি না রে মা। ওরে তোকে ওর হাতে তুলে দে, আমি যে মরেও শান্তি পাবো না বাবা। আমি যে মরেও শান্তি পাবো না। না বাবা, ওই মরণের কথা তুমি মুখে উচ্চারণ করো না বাবা। এই পৃথিবীতে তুমি ছাড়া আর কে আছে বলো? বেশ, তুমি যখন চাইছো না তখন আমি অশোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বাবা। কিন্তু সুমনকে বিয়ে করার কথা তুমি আমাকে বলো না বাবা। আমাকে আমার মতো করে তুমি বাঁচতে না। আমি তো তোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম রে মা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। বেশ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমার আর কিছুই বলার নেই, আমার কিছুই বলার নেই। বাবা 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 বাবা, কিন্তু আমার যে অনেক কিছু বলার ছিল বাবা, কিন্তু পারে না। একটা যন্ত্রণা আমাকে বাকরুদ্ধ করে দেয়। এই মনকে হাজারবার বোঝালে যে পোড়া মনছে কিছুতেই বুঝতে চাইছে না। বারবার মনে পড়ে যায় তার কথা, মনে পড়ে যায় সেদিনের সেই কথা। জানি না আজ আপন কাল সে কেন পার হয়ে যায়, যে পাতা ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আজ আপন।
কি তুমি কেন এসেছো এখানে? এই জীবনপুরে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? কিন্তু কিন্তু আমাদের আর কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন বাদেও সেই ঘৃণা, সেই অবজ্ঞা, সেদিনের সব কথা ভুলে গেলে বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু বলতে চাই। গোপা, আমি নির্দোষ গোপা, আমি নির্দোষ। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। না, আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করি না। তুমি আমার আগের অসুখ নেই, তুমি অনেক বদলে গেছো। তুমি আমার বাবার আলমারি থেকে টাকা চুরি করেছো, তুমি একটা চোর। তুমি আমার বাবাকে পর্যন্ত খুন করতে চেয়েছিলে, তুমি একটা খুনি। মিথ্যে 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 মিথ্যে, সব মিথ্যে। আমি আজও তোমাকে আগের মতো ভালোবাসি গোপা। তোমার মুখে ভালোবাসার কথাটা শুনলেও একটা পাথরও ঘেন্নায় মুখ ফিরে নেবে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারছি না, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। ভালো যদি নাই বাসবে, তাহলে কেন সেদিন তুমি আমাকে বিয়ে করেছিলে? কে চেয়েছিল তোমার কাছে মিথ্যে স্বামিত্বের অধিকার? আমি যখন আমার হৃদয়ের মাটিতে ভালোবাসার বীজটা বপন করলাম, সে যখন শাখা প্রশাখা মেলে বিস্তার করতে চাইছে, তাকে আমি কি দিয়ে আটকাবো বলতে পারো? হতাশার আগুনে সেই শাখা প্রশাখাগুলো তুমি পুড়িয়ে ফেলো। একটা জেল ফেরত আসামি কোনোদিন আমার স্বামী হতে পারে না। মিথ্যা মেঘের আড়ালে কোনোদিন সত্যের প্রাসাদ নির্মাণ করা যায় না। গোপা তুমি কি? গোপা তুমি কি? ভেবে নাও আমি একটা পাষাণী। তুমি পাষাণী নও, তুমি মরুভূমি। আমি যখন এক বুক পিপাসা নিয়ে তোমার সামনে দু হাত পেতে দাঁড়ালাম, তুমি জলের পরিবর্তে আমার মুখে ছুড়ে দিলে মুঠো মুঠো বালি। হায় ঈশ্বর! তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হ্যাঁ, তা তো করবেই, কারণ আজ আমি নিজেই নিজের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। তবে এ ভুল তোমার একদিন না একদিন ভাঙবেই। অনিবার্য কারণে প্রকৃতি তার রূপ যতই পরিবর্তন করুক না কেন, ধ্রুব তারা কিন্তু উত্তর আকাশে ওঠে। রাতের আধার যতই কালো হোক না কেন, সাদা ফুল কিন্তু রাতেই ফোটে। তুমি তোমার লেকচার বন্ধ করে এখান থেকে দূর হয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এত বড় কথাটা তুমি বলতে পারলে গোপা? তুমি আমার মুখ দর্শন করতে চাও না? বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, তুমি কান খুলে শুনে রাখো। যদি কোনো বিনীত রজনীতে আমাকে স্মরণ করো, তুমি আকাশের পানে চেয়ে দেখো আমি তারা হয়ে জ্বলবো। যদি নিধাগের মধ্যাহ্নে আমাকে স্মরণ করো, আমি বায়ু হয়ে বইব। যদি শরতের সকালে আমাকে মনে করো, আমি শিউলি হয়ে ঝরবো। তুমি বারবার আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিও, দরজা বন্ধ করে দিও। আমি নিজেকে খুঁজে পেতে বারবার তোমার কাছে ছুটে আসবো, আর মাথার চোখে চোখে বলবো, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাঁতরে আজিকে পানের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, আঘাতের পরে আঘাত কর, আঘাতের পরে আঘাত। ভুল বুঝে দিদি জামাইবাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু আমি জানি জামাইবাবু এ কাজ করতে পারে না। মিথ্যে মিথ্যে ষড়যন্ত্র করে জামাইবাবুকে ফাঁসানো হয়েছে। আর আমার মনে হয় আমার মা বাবা সবাই এর সঙ্গে যুক্ত। দিদি ঘরের কোণে বসে চোখের জল ফেলছে, আর জামাইবাবু এক বুক লাঞ্ছনা অপমান বুকে নিয়ে বোতল বোতল মদ খাচ্ছে। আর এই জীবনপুরের রাস্তায় ঘুরে ঘুরে বলছে, ভোলা মনের কথা কারে বলিয়া, কেমন করে ছিল খেলে এক তারা, তো উদাস বাউল নেই তো বাউলা, কেমন করে ছিল খেলে এক তারা, তো উদাস বাউল নেই তো বাউলা।
গোলাম মন আমার হাসতে চেয়েও কাঁদলি কেনে কাঁদতে চেয়েও হাসি ভালোবাসার আদালত হইলাম আমি বাদী হাসতে চেয়েও কাঁদলি কেনে কাঁদতে চেয়েও হাসি ভালোবাসার আদালত হইলাম আমি বাদী সংসারে সাজালাম রেখা এই বুঝে দিশা মনের কথা কারো বলিয়া এমন করে ছেড়িলে কেন একটা রাতারতা তো উদাস বাউল নেই তো বাউলা এমন করে ছেড়িলে কেন একটা রাতারতা বাবু, এ বাবু, তুই আবার মদ খাচ্ছিস? বেশ করছি খাচ্ছি তাতে তোর কি রে হ্যাঁ? তা তুই এই নির্জন নদীর পাড়ে কি করতে এসেছিস বকুল? তোকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যে গোপা দিদির সঙ্গে ঝগড়া করে সেই যে বাড়ি ছেড়ে চলে এলি, তারপর থেকে তো সারাদিন এখানে বসে থাকিস। কি করবো বল বকুল, আমার তো কোথাও যাবার জায়গা নেই। ওই যে দূরে নদীটা দেখছিস, ওই নদীর জলের দিকে তাকিয়ে থাকি আর জীবনটাকে এই বোতলের জলের মধ্যে ঢুকিয়ে রাখি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, আমার তো শালা দুকুলই ভাঙায়। কেন তুই ভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস বাবু? কেন কেন আমার জন্য তোরা তো দরদ গেল। তাহা তো জানিলাই বাবু, কেন তুই সব সময় মদ খাস? তোর জন্য বড় চিন্তা হয়। কেন কেন বকুল, আমার জন্য তোরা তো চিন্তা হয় কেন? তা তো জানিলাই বাবু, তোকে লালিয়ে মুই এখান থেকে যাব গলাই। চল চল মোর ঘরে চল, সারাদিন তো কিছুই খাস নাই, ও ছাইপাস ছাড়া ও তোর জন্য রান্না করছি। রান্না করেছিস? ওরে বকুল, এত সহজেই হতভাগাটার মরণ হবে না। চা 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 নিজের কাজে রান্না। লাই তোকে লালিয়ে মুই এখান থেকে যাব গলাই। মোর কষ্ট হয় লাই বুঝি, কত বড় বাড়ির ছেলে তুই আজ মোদের সঙ্গে বস্তিতে থাকিস। কেন 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 আমার কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? তোরাও তো মানুষ, তা তোরা যদি থাকতে পারিস তাহলে আমি থাকতে পারবো না কেন বল? তাছাড়া সবই আমার কপাল। লাই কপাল লা আছে, তোর মতো দেবতার গায়ে কেউ চুল কালি দিয়েছে। মোরা বস্তির লোকেরা সবাই আলোচনা করি, দাদা বাবু ইমন কাজ করতে পারে গলাই। ছাড় না ওসব কথা, ওসব দিনের কথা আমি ভুলে যেতে চাই। ভুলে তো যাবেন অশোক বাবু, ওসব কথা ভুলে যাওয়াই ভালো। আর ভোলার জন্য বুঝি মদ খাচ্ছেন? এই যে বাবা সুমন সাই, তা তুমি হঠাৎ এই নির্জন নদীর পাড়ে কি করতে? আমি নদীর পাড় দিয়ে ইট ভাড়া যাচ্ছিলাম, আপনাকে দেখে সোজা চলে এলাম। তা বেশ ভালোই আছে, মদ সঙ্গে মেয়ে। তাতে তোমার ফাটছে কেন বাবা? হ্যাঁ, তোমার ফাটছে কেন? সবই তো নিয়েছো, মান সম্মান সবই তো নিয়েছো। তোমার বাবা আর গোপার বাবা মিলে আমার বাবার মাথায় হাত বুলিয়ে কায়দা করে সমস্ত সম্পত্তি তো তোমরা নিয়ে নিলে, সবই তো নিলে। তোমারই তো জিত হলো বাবা, আমরা তো হেরে ভূত হয়ে গেলাম, তুমি তো জিতে গেলে। অন্তত পক্ষে এটা কি আমার জন্য রেখে দাও। আরে ও যে গায়ের বকুল ফুল, ওর প্রতি সবার অধিকার আছে। না ওই বকুলের দিকে হাত বাড়ালে তোর হাতটা আমি কেটে দেবো। এবার বলো তো বাবা সুমন সাই, সেদিন গভীর রাতে ভানু প্রতাপের ঘরের মধ্যে ঢুকেছিল কে? আমি কি করে জানবো? তুমি কি করে জানবে, তাই না? ভানু প্রতাপ বর্মনের আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে? ভানু প্রতাপের ওপর গুলিটা চালিয়েছিল কে? এসব আপনি কি বলছেন অশোক বাবু? এসব কি বলছি, তাই না? শালা ন্যাকা শশী যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, শালা শুয়োরের বাচ্চা। তুই ঠিক বলেছিস বাবু। একদম গালাগালি দেবেন বলে দিচ্ছি। তাছাড়া আমি
যে সব কাজ করছি তার কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণটা নেই বলে তো 3 বছর জেল খেলে রে। প্রমাণটা নেই বলে 3 বছর জেল খেটে এলাম। যেদিন প্রমাণটা জোগাড় করতে পারবো না সেদিন তোর জিপটাকে আমি টেনে ছিঁড়ে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। যা শালা, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। আর কোনোদিন যেন এই বস্তি পাড়ায় তোকে দেখতে না পাই। এই, ওই এলে কি করবে? এলে কি করবে? এটা কি জবরদস্ত নাকি? জমিদারি চলে গেল, সেই রক্তটা কিন্তু এখনো আমার গায়ের মধ্যে বইছে। ছোটবেলায় শুনেছিলাম আমার বাপ ঠাকুরদা নাকি অনেক লোককে রাতারাতি মেরেই নদীর চড়ায় পুঁতে দিয়েছে। তাই তোকে মেরে পুঁতে দিতে আমার 2 মিনিটও সময় লাগে। যাচ্ছি যাচ্ছি, তবে গ্রামের সবাই আপনাকে আর বকুলকে নিয়ে নানান কথা বলছে। তো কি বলছে গায়ের লোকেরা? গায়ের সবাই বলছে বকুল নাকি আপনার রক্ষিতা। গায়ের লোক বলছে না শালা, তুমি বলছো? হ্যাঁ, তোমার মালটাকে আমি চিনি না, সিরিয়াস জিনিস তুমি শালা একটা। আর বললে আমার কিছু যায় আছে না। যা, ভালো, খুব ভালো, ভীষণ ভালো। চালিয়ে যান অশোক বাবু, চালিয়ে যান। আর আপনাদের এই কথাটা আমি গোপাকে গিয়ে বলে আসি। আরে যা যা বলগে যা। কত হাতি গেল তোর শালা, মশা বলে কত জল। খেলা চলছে, প্রেম প্রেম খেলা, ভালোবাসা। চল না, তুই মুখে এখান থেকে নিয়ে চল। এই গায়ে আর তোকে থাকতে হবে গলাই। কোথায় যাবো রে বকুল? আমার যে কোথাও যাবার জায়গা নেই। কেন? তুই যেখানে কাম করতিস। যেখানে কাম করতাম, এই পিঠে একটা স্ট্যাম্প পড়ে গেছে রে, স্ট্যাম্প। আমি চোর। একটা চোরকে তো আর কেউ কাজ দেবে না। তাহলে অন্য কোথাও চল। এ দুলিয়ে তুই আরো কেউ লাই, আর মোরও কেউ লাই। তুয়ার সঙ্গে থাকবে, সংসারে কাম করবে, তোর জন্য রান্না করবে, তোর সেবা করবে। কেন কেন তুই আমার সঙ্গে এত সব করবি কেন? লাই লাই বাবু, তুই আর মদ খাস লাই, মু তোর পায়ে পড়ি। চল, খাবি চল। আমার জন্য তোর খুব কষ্ট হয়, তাই না রে? হি, হয়তো তুই বুঝিস নাই কেন? বুঝেছি বাবা, সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তোর খুব রস হয়েছে, রস। না 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 না, অমন করে দেখা দিয়ে শুধু থেকে না 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 না, অমন করে দেখা দিয়ে শুধু থেকে না। আমায় নিয়ে খেলা করো, তুমিও গুটি ঠোর মারো। আমায় নিয়ে খেলা করো, তুমিও গুটি ঠোর মারো। হয় তোমার আমায় তুমি এই চোখে দেখো না। হয় তোমার আমায় তুমি এই চোখে দেখো না। না 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 না, অমন করে দেখা দিয়ে শুধু থেকে না। না না, অমন করে দেখা দিয়ে দেখো না। যা খুশি বলো লোকে, দেখো তোমার মন চোখে। যা খুশি বলো লোকে, দেখো তোমার মন চোখে। থাকলে তুমি আমার কাছে, লোক লাজ ভয় কি আছে? ফুলটাকে কাটা দিয়ে ফুল করে ভরে দেখো না। ফুলটাকে কাটা দিয়ে ফুল করে ভরে দেখো না। না 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 না, অমন করে দেখা শুরু থেকে না। না না, অমন করে দেখা শুরু থেকে না, শুরু থেকে না, শুরু থেকে না। বাহ, চমৎকার! এতদিন চোর খুনি বলে জানতাম, এবার তোমার নামের পাশে আরো দুটো গুণের কথা যোগ হলো। এক হলো মাতাল লম্পট, আর 2 হলো জানোয়ার ও মানুষ। আমি জানোয়ার, হ্যাঁ, আমি অমানুষ, হ্যাঁ, আমি জানোয়ার, তাই না? কিন্তু এর জন্য তাই কে? কে তাই? হ্যাঁ, আমি না তুমি? আমি? হ্যাঁ, তুমি তাই। দিনের পর দিন অবজ্ঞা, লাঞ্ছনা, আমার কথাটা ভেবে দেখেছ? তোমার মতো অমানুষের কথা ভাববার সময় আমার নেই। সেদিন এই বাবার কথা তোমাকে ডিভোর্স দিতে চাইনি, কিন্তু আজ আর আমার কোনো বাধা নেই।
এই ডিভোর্স পেপারটা আমি তোমাকে দিয়ে দিলাম। পারো তো সই করে কাউকে পাঠিয়ে দিও। দিদিমণি তুই ভুল করছিস, মোর কথাটা শোন। চুপ করো ছোট্ট। তুমি কি করলে গোপা? বকুলের গায়ে তুমি হাত তুললে কেন? বুকে লাগলো বুঝি? অবশ্য অবশ্য লাগার তো কথা। তোমার প্রেমের বকুল, তা তোমার ফুলদানতে কবে ওকে বসাবে? সেই গোপা সেই, তোমার মনটা যে এত নীচ তা আমার জানা ছিল না। তাই নাকি? তা বড় মনের মানুষকে নিয়ে সংসার শুরু করে দাও তোমার ওই প্রেমের বকুলকে নিয়ে। দিদিমণি তুই চুপ কর, তুই চুপ কর। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নেমুখ হারাম বেঈমান। দিনের পর দিন তুই আমার কাছে হাত পেতে পয়সা নিয়েছিস, আর আমারই ক্ষতি করতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। না বকুল নয়, বকুল এই গ্রামে থাকবে। আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো। বাবলাই তুই যাস না রে বকুল, তা হয় না। এই জীবনপুরের মাটি আমাকে বিজয় জানিয়ে দিয়েছে। একটা কথা কি জানিস বকুল, মানুষ যখন রাস্তার ওপর দিয়ে হেঁটে যায়, তার চোখের ওপর যদি আলো পড়ে সে পথ হারায়, কিচ্ছু দেখতে পায় না। ঠিক সেই রকম গোপার চোখের ওপর মিথ্যে আভিজাত্যার অহংকারের আলো পড়েছে, তাই ও আসল সত্যটা উদ্ঘাটন করতে পারলো না। চলে যাবো অনেক দূরে চলে যাবো, আর কোনোদিন আমি এই জীবনপুরে ফিরে আসবো না। চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আর যাবার সময় ওই ভগবানকে ডেকে ডেকে বলবো, ভগবান তুমি আমার গোপাকে ভালো রেখো, সুখে রেখো, ওকে কোনো কষ্ট দিও না ভগবান, ও যেন সুখে থাকে।